রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডরের 23তম পর্বে। বুঝতেই পাচ্ছেন আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আছি। সঙ্গে আছে আমার টিম মেম্বাররা সুমন, রেহান এবং সাউন্ডে লোবান। আজকে আমরা যাচ্ছি ঠিক বলবো না, আমরা গত সপ্তাহে এই অনুষ্ঠানটি ধারণ করেছি বিক্রমপুরের আড়িয়াল বিলে। সেখানে আমরা 4 জন বন্ধুকে পেয়েছিলাম, সালমান, সানোয়ার, রবিন এবং আবিব। এই 4 জনের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আজকের এখানে উঠে আসবে। ডর কোনো প্রথাসিদ্ধ ভৌতিক অনুষ্ঠান নয়। আমরা মনে করি স্থান, কাল, পাত্র ভেদে একটা শুনশান নীরবতাও আপনার জীবনের জন্য কখনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। তার মানে সময় এবং স্থান ভয়ের পরিবেশের জন্য জরুরি। সে কারণেই ডর 8-10টা ভৌতিক অনুষ্ঠানের মতো নয়, এটি একটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আমরা যেখানে বসে অনুষ্ঠানটি ধারণ করি সেই জায়গাটি আমাদের অনুষ্ঠানের মূল উপজীব্য। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি যে এনভায়রনমেন্টের কথা আমরা বারবার বলে থাকি সেই এনভায়রনমেন্টটি মেইনটেইন করে আপনি যদি ডর শোনেন তাহলে এই কথাটি আপনার কাছে সত্য হয়ে ধরা দেবে। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডর এবং অনুষ্ঠানের শুরুতেই সুমন ও রেহানের কাছ থেকে আমাদের যে হন্টেড প্লেসে গত সপ্তাহে তারা গিয়েছিল সেই যাওয়ার কিছু অংশ আপনাদেরকে আমরা শোনাচ্ছি। তারপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব। ডর মানে ভয়। ঢাকার গুলিস্তান থেকে প্রায় ঘন্টা দেড়েকের জার্নি করে আমরা পৌঁছে যাই আড়িয়াল বিলে। আড়িয়াল বিলের সামনে পৌঁছে যাওয়ার পরে আর তেমন একটা কিছু যাওয়ার বা করার ছিল না। আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে, যেখানে আমাদের অতিথিরা অপেক্ষা করছে। তো রেহান, চল আর অপেক্ষা না করে ঘটনার দিকে যাই। আসলে যেটা আমি আর তুই সবসময় পছন্দ করি, ঘটনা শুনতে পছন্দ করি বেশি বেশি। যাই হোক, আমরা স্টোরিতে যাই, তার কাছ থেকেই তার পরিচয়টা জানি। আপনার নামটা? আসসালামু আলাইকুম, আমি সালমান দিনার। সালমান দিনার, ওকে। কোথা থেকে এসছেন আপনি? যাত্রাবাড়ি, মিরহাজিবাগ। ওকে সালমান, আপনি কি করছেন এমনিতে? এমনিতে পড়াশোনা করতেছি ধানমন্ডি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। ওকে, ফার্স্ট ইয়ার আছে, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজে। আচ্ছা, ওকে সালমান, তুম সরাসরি মানে যেই কথাগুলো বলার জন্য আপনি আসছেন এবং আমরাও যেই কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছি সেটাতেই চলে যাই। ওকে, আমি আসলে খেলাধুলার প্রতি একটু বেশি লাইক করতাম আর কি। যেটা এই খেলাধুলার কারণে অনেক জায়গায় ঘোরা হয়েছে, আমার দেশের বাইরে, ইন্ডিয়ায়, মালয়েশিয়ায় গেলাম। আপনার খেলাধুলার পাশাপাশি মনে হচ্ছে ঘুরে বেড়ানোর একটা শখ আছে। এরকমই মেন কথা হয়েছে, আমি একদিন গেলাম হচ্ছে রাজশাহী ফ্রেন্ডদের সাথে ঘুরতে, অনেক ঘোরাফেরা করলাম। পরে আমরা বললাম কি ফ্রেন্ডরা মিলে চল এবার একটু দেখি রাজশাহীকে নাকি অনেক ভালো একটা শ্মশান আছে, সেখানে নাকি অনেক ভয়ঙ্কর, একটু কিউরিওসিটি জাগলো, ভয় দেখার জন্য বা ভয় দেখানোর জন্য, এরকম কোনো কিছু। পরে সবাই মিলে একমত পোষণ করলাম যাবো শ্মশানে। পরে ভিতরে তো আর ঢুকতে পারিনি আর কি, বাইরের সাইড থেকে দেখা আইসা বসে আমার আর কি একটু ভয় লাগতেছিল। ওখান থেকে শ্মশান থেকে আমি আমার ওখানে হোটেলে যখন উঠলাম, ওঠার পরে দেখতেছি আমার গাটা কেমন যেন একেবারে ভার হয়ে গেছে পুরোপুরি। আচ্ছা, একেবারে সিক ফিল করতেছি আমি নিজে, অস্বস্তি ফিল করতেছি। এমনও হতে পারে যে আপনি জার্নি করার ফলে এরকম হয়েছে? না, আমি কিন্তু এর আগেও কিন্তু জার্নি করেছি অনেক, যেমন বললাম। আপনি শ্মশানে যখন যাচ্ছিলেন তখন আপনার শারীরিক কন্ডিশন কেমন ছিল? খুবই ভালো ছিল, তখন কোনো সিক ছিলাম না। তারপরে গেলাম, খুবই খারাপ লাগতেছে তখন, ওই রাতে আর কোনো কিছু হয় নাই। পরে আমার ফ্রেন্ডদের কাছে আর কোনো কিছু শেয়ার করি নাই। একদিন থাকার পরে ওখান থেকে আমরা কাম ব্যাক করলাম আবার ঢাকায়। আসার পরে সবকিছু স্বাভাবিক চলতেছে। হঠাৎ একদিন জুন মাসের 7 তারিখে আমার আব্বু স্ট্রোক করে মারা গেলেন। সো পরিবেশটা এমন একেবারে নড়বড় হয়ে গেল, সবকিছু মনে হচ্ছে হারিয়ে ফেলছি। হঠাৎ একদিন রাতে ঘুমাতে গেলাম, ঘুম আসছে না। পরে আমি রুমের মধ্যে ক্রিকেট প্র্যাকটিস করতেছি। জাস্ট আমার বাবা মারা যাওয়ার কতদিন পরের ঘটনা? 5-7 দিনের মতো হবে। আচ্ছা, ক্রিকেট প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করার সময়
যখন আমি ব্যাটটা রাখতে গেলাম অনেক টায়ার্ড হয়ে গেছি, ঘরের রুমের হ্যাঁ ভেতরে practice রুমের করছেন? ভিতরে, হ্যাঁ ব্যাটটা রাখতে গেলাম। রাখতে যাওয়ার পরে তখন দেখি কি আমার পিছনে একটা লাইট ছিল, লাইটের মানে যে ছায়াটা আমার ওয়ালের ভিতর পড়ার কথা ওই ছায়াটা আছে, আমার পাশে দেখতেছি আরেকটা ছায়া। আচ্ছা, পরে আমি এটা মানে কিসের ছায়া মনে হচ্ছে? মানে মানুষের মতোই। আচ্ছা, পরে আমি পিছনে তাকালাম, কেউ নাই। পরে আমি আবার সামনে তাকালাম, পরে দেখতেছে, বলতেছে কিরকম লাগে তোর? আমি বললাম কিরকম লাগে মানে? পরে আমি এটা শোনার পরে আমি নার্ভাস ফিল করে আমি গেটটা খুলে আমি দৌড় দিলাম রুমের ভিতরে। আম্মু দেখি ঘুমায় আছে। রুমের ভেতরে মানে কি মানে আপনার রুম? আমার রুম থেকে আমার আম্মুর রুমে গেছি। পরে আম্মু ঘুমায় আছে, পরে আম্মুকে ডাক দিব না, ডাক দিনে যেহেতু আমার আব্বু মারা গেছে এমনি কাঁদতে কাঁদতে তিনি টায়ার্ড হয়ে গেছে। পরে আম্মুকে আর ডাক দিলে আম্মুকে কিছু বলিনি ওই রাতে, যেহেতু ভয় লাগতেছে। ওই দিন আম্মুর সাথে ঘুমাইছি। পরের দিন সকালে আমি আম্মুকে বললাম, আম্মু আমার রুমে তো এই ঘটনা ঘটে গেল। আম্মু বলে কি বলিস? এমনি আমাদের বাড়িটা কিন্তু কবরস্থানের পাশে। সেই কবরস্থানে কি আপনার আব্বু? হ্যাঁ, আমার আব্বুকে কবর দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কবরস্থানের পাশে। পরে বলে কি কবরস্থানের পাশে কি কোনো ভূত টুত আসে নাকি? এটা কোন কথা বলিস? মানে আমি তখন ভাবলাম হয়তো হ্যালুসিনেশন হতে পারে। এর পরের দিন আমার মানে রুমে আমি আর গেলাম না ঘুমাতে, যেহেতু ভয় পাইছি, মানে ভয় ভয় লাগে একেবারে। একা ঘুমাচ্ছেন? হ্যাঁ, একা ঘুমাচ্ছি না। পরে আম্মুর সাথে গেলাম ঘুমাতে। পরে বললাম, আম্মু আজকে আমি আপনার সাথে ঘুমাবো। ঠিক আছে, ভালো কথা, আম্মুর সাথে ঘুমাবো। পরে ওই দিন রাতে আম্মুর সাথেই ঘুমালাম। ঘুমানোর পরে দেখি কি মাঝ রাতে, ভাইয়া বিশ্বাস করার মতো না, কেউ আমাকে গলায় চাপ দিয়ে ধরে রাখছে। আমি কথাও বলতে পারতেছি না, বা আমি যে ওকে যে কিছু বলবো বা কাউকে ডাক দিব, হাত দিয়ে যে নাড়াচড়া করে যে আমার আম্মুকে ডাক দিব, আমি আম্মুকেও ডাকতে পারতেছি না। মানে এরকম অবস্থা। আমি মনে করছি আজকে হয়তো শেষ, আমি আমার নিঃশ্বাস আর চলতেছে না। পরে কোনো একভাবে হয়তো উনি ছেড়ে দিচ্ছে, আমি তো সারাতে পারি নাই, উনি ছেড়ে দিচ্ছে। আচ্ছা, পরে ছেড়ে দেওয়ার পরে আমি মনে হচ্ছিল যে কোনো কিছু মানে চেপে ধরে রাখছে, কোনো হাত বা হাত জাতীয় কোনো কিছু, বাট আমি ওনাকে আমি দেখতে পাইনি। আচ্ছা, মানে কোনো কিছু আমাকে চেপে দিল। আপনি কি গলায় তখন হাত দিয়েছিলেন? কোনো হাতের স্পর্শ? না, কোনো কিছু পাইনি। আচ্ছা, মানে কিন্তু একটা চাপ অনুভব, হ্যাঁ, মানে ওরকম লাগতেছে আমার কাছে। ওই রাতে খুবই নার্ভাস হয়ে গেলাম। তখন আপনি আপনার আম্মুকে ডাক দেন? না, আমি ডাক দিই নাই, যেহেতু মানে আম্মু উনি একটা মানসিক অবস্থায়, মানে ওনাকে আর টেনশন দিতে চাননি। আর ভাইয়া কি বলবো, ভাইয়া তো আরো মানে এসব ব্যাপারে একেবারে বিশ্বাসী করে না। ওকে। পরে বলতেছে, আর এই পরের দিন সকালে আম্মুকে উঠলো, আম্মুকে ওঠার পরে বলতেছি, আম্মু আমার সাথে তো এই ঘটনাটা ঘটে গেছে। বললাম পুরোপুরি, যা তুই ওর সাথে শুধু ঘটে, আমার সাথে তো ঘটে না। পরে বললাম কি, না আম্মু বিলিভ মি, জাস্ট দেখেন এই যে আমার গলায় যে আমাকে চাপ দিয়ে ধরে রাখছে, এই যে এখানে 5 আঙ্গুলের ছাপ আছে। পরে আম্মু একটু মানে চিন্তায় পড়লো, মানে কেউ কার সাথে মারামারি করছে নাকি কি, মানে এরকম টাইপের আর কি চিন্তা ভাবনা ছিল তখন। হ্যাঁ, মানে এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করলো। যাক, ওটাও আর কি এতটা টেক কেয়ার করে নাই। এরপরে যখন আম্মুর সাথে ঘটনাটা ঘটলো, তখন তিনি একেবারে বিশেষিত। আম্মুর সাথে ঘটনাটা ঘটছে, দেখলো কি আমার আম্মুর বেডরুমের ডান সাইডে ওয়াল যেটা, ঠিক আছে, ঘুমায় আছে, হঠাৎ চোখটা খুললো। চোখ খোলার পরে দেখি আমার আব্বুর মতো একটা ছায়া দিতেছে, পুরোপুরি হোল বডি আমার। তখন কি লাইট জ্বালানো ছিল? হ্যাঁ, লাইট জ্বালানো ছিল। পরে আম্মু বললো কি একবার তাকে, আবার চোখ বন্ধ করে ফেলছে। পরে আবার তাকাইছে, দেখেন নাই। পরে বলে কি চোখ বন্ধ করে রাখি, যদি আবার কোনো উলটপালট কিছু দেখি। ঠিক আছে, ঘুমাই গেছে। তখন ওই মুহূর্তে আপনি কোথায় ছিলেন? তখন ওই মুহূর্তে আমি ঘুম আসতেছিল না বলে আমি আমার ভাইয়ার রুমে চলে গেলাম, কম্পিউটার, ফেসবুক এরকম কিছু বা ইউটিউবে গান শুনতেছি। আচ্ছা আচ্ছা। তখন আম্মু দেখে উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলতেছে, তুই আলমারির চাবি নিছিস? উঠে কি আপনার এখানে জিজ্ঞাসা করতেছে, আলমারির চাবি নিছিস? না তো, আমি আলমারির চাবি নিইনি। বলতেছে, তাহলে আমার রুমে আলমারির চাবির শব্দ হইলো কিসের? কিসের শব্দ? না, আমি মাত্র শুনলাম আলমারির শব্দ, মানে চাবি যে মানে কেউ মনে আলমারি খুলতেছে এরকম টাইপের। আমি বললাম কি, না না আম্মু, আমি খুলি না, আমি খুললে তো আমি বলবো। আলমারি কি মানে বন্ধ অবস্থায় ছিল না খোলা আছে? বন্ধ অবস্থায় ছিল। আচ্ছা। পরে বলি কি, না আম্মু, আমি চাবি টাবি কোনো কিছু নেই। পরে আম্মুর মনে এবার কিউরিওসিটি একটা জাগছে, কি হইতে পারে আমার মানে ছিল একই অবস্থা দেখতেছে, আমিও মানে আমার উপরও মানে এরকম একটা হয়ে যেতেছে, কি সমস্যা হয়েছে আর কি। তখন আমার চাচি, আমার আপন চাচি, ওনার সাথে আর কি যোগাযোগ করলো, মানে পুরো হিস্টোরি গুলো বললো। তখন আমার চাচি বললো, ঠিক আছে, আমার একটা পরিচিত একটা হুজুর আছে, ওনাকে আমি কন্ট্যাক্ট করি, দেখি উনি কি বলে। পরে ঠিক আছে, কল দিল। কল দেওয়ার পরে বলতেছে, হ্যাঁ সব সমস্যা তো শুনলাম, কিছুদিন আগে তো দিনার মনে হয় ইয়েতে গেছিল, বাইরে গেছিল ঘুরতে। ঠিক আছে, ওখানে একটা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশান ঘাটে ও গেছে কেন, এরকম করে বলতেছে। মানে ওই ঘটনার সমস্যার কথা শুনে উনি নিজে নিজে বলতেছে। ওনাকে তো আর বলা হয় না? না, বলা হয়নি, কিছু বলা হয় না। কোথায় গিয়েছেন না। পরে বলতেছে কি, মানে ওইখান থেকে ওর পিছনে আসছে ও। পরে বলতেছে, তো এটা এখন কি করা যায়? পরে বলতেছে, ঠিক আছে, আমি আজকে রাতে ধ্যান করে নিই, আমি পরে জানা দিতেছে।
তিনি আবার 7টা কোরআনের আয়াত লেখা মানে কেমন কাগজের মতো একটা বানিয়ে দিছে, মানে 7 দিন ওটা পানির সাথে মিক্সড করে খেতে হবে। কাগজ পানির সাথে মিক্সড করে খেতে হ্যাঁ হবে? হ্যাঁ, মানে কাগজটা উঠে পরে এটা ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওটা 7 দিন খাইলাম। এর আবার 5 দিনের মাথায় একটা ঘটনা ঘটে গেছে। কিরকম? আমি তখন রাতে হ্যালো 8920 শুনতেছিলাম আপনাদের প্রোগ্রাম। শুনতে শুনতে মানে একেবারে পুরো ঘুমন্ত অবস্থায় একেবারে পুরোপুরি ডিপ ঘুমে চলে যায়নি। পরে দেখলাম আমার আব্বু এসে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? মানে আমার রুমে। আমাকে বলতেছি কি গেটটা অফ কর। বলতেছি গেট অফ করবো কেন? তুই জানিস না যে আমি সবার সাথে দেখা করতে পারি না। আমার তখন এতটুকু বিশ্বাস ছিল যে আমার আব্বু তো আমার কোনো ক্ষতি করবে না। ওকে, তখন কি আপনার মাথায় আছে যে আপনার বাবা মারা গেছে? হ্যাঁ, কিছুদিন আগে? এটা মাথায় আছে। আপনার মানে জীবিত থাকাকালীন মানে আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? খুবই ভালো ছিল, মানে এমন খুব হয়তো বেশি পছন্দ করতেন? খুবই বেশি পছন্দ করতো এবং সব বিষয়ে আমাকে সাপোর্ট দিত। আর সবকিছু আমি শেয়ার করতাম ফ্রেন্ডলি। তারপর কি হলো? তারপরে ঠিক আছে, বাবা যেহেতু আসছে তাহলে তো মানে কোনো ভয়ের কিছু নেই, আরো আমার ভালো। পরে গেটটা লক করলাম, বলতেছে চল তোর সাথে অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না, ঘুরে আসি। আচ্ছা, ঘুরে আসবো। এত রাতে কোথায় যাবো? আমাকে তো এখন যেতে দিবে না। তখন রাত বাজে প্রায় 2টার মতো। সমস্যা কি, তুই আমার সাথে তো যাবি, কোনো প্রবলেম নাই তো। পরে আমি করলাম কি, আমার আম্মুর রুমের থেকে চাবিটা লুকায় নিয়ে আসলাম। মেইন গেটটা খুললাম, খোলার পরে গেটটা আস্তে করে লাগাইলাম। তারপরে আমার নিচের কেচি গেটটা খুললাম, খুলে লক করে আস্তে করে বের হয়ে গেছি। আমি যে রাস্তা দিয়ে হাইটে যেতেছি, আমি আব্বুর সাথে কথা বলতে বলতে যেতেছি, বাট কেউ তাকে দেখে না, আমি শুধু একাই দেখতেছি। আচ্ছা। পরে একটা রিক্সা নিলাম। আশেপাশের মানুষগুলো তো আপনি দেখতে পাচ্ছেন তখন? আমি দেখতে পেতেছি প্রতিটা মানুষ, ঠিক আছে, বাট আমাকে কেউ জিজ্ঞাসা করতেছে না কিছু। স্বাভাবিক, আমি রাতে একটু বাইরে থাকি তো। পরে আমি তখন রিক্সা নিলাম, আমাদের দুনিয়া তো বাড়ি আছে, ওটা দেখতে যাবে, ঠিক আছে। নিলাম, রিক্সায় গেলাম। আমি আব্বুর সাথে কথা বলতে বলতে যাইতেছি, তখন রিক্সাওয়ালা একটু নার্ভাস হয়ে গেছে। বলছি মামা কাল লয়ে কথা কন। আপনাকে জিজ্ঞেস হ্যাঁ, করছে? তুমি যেভাবে চালাইতেছো ওইভাবে চালায় যাও। পরে আমাদের দুনিয়া যে বাড়িটা আছে ওইখান থেকে ঘুরে আসলাম। পরে আমাকে বলতেছে এটা কিন্তু তোদের বাড়ি, ঠিক আছে, সবকিছু চিনা রাখবি, না চিনে দে তো পরে দেখা যাবে তোদের জায়গা অন্য কেউ নিয়ে যাবে। এই বাড়িতে কি আগে কখনো গিয়েছিলেন আপনার বাবার সাথে আপনি? হ্যাঁ, ছোটবেলায় গেছি। ওকে, মানে 8 বছর বা 10 বছর ধরে এরকম জায়গায় যাওয়া হয়নি আচ্ছা। দুনিয়াতে। যখন আবার আমরা কামব্যাক করবো, আমি কিন্তু বের হয়েছি 2টা বাজে। তখন আবার এর মাঝে আবার আরেকটা হয়েছে। আমি তখন আব্বুকে বলতেছি আমাকে তো বাসায় তো খুঁজবে, আমি যে বাইরে বের হইলাম বাসায় তো খুঁজবে আমাকে। বাসায় খুঁজবে কি, বাসায় তো তোকে খুঁজতেছে। বললাম খুঁজতেছে, আপনি জানেন কিভাবে? তখন আমি বললাম এখন কি হবে? কোনো সমস্যা নেই, যেভাবে আসছিস ওইভাবে চলে যাবে, আস্তে করে যাবি, যা ঘুমের মতো পড়ে থাকবি, পরে সকালে উঠলে গেট খুলবি। পরে আচ্ছা শিখাই দিলে এরকম করে। তারপরে আস্তে করে গেলাম, আস্তে করে গেটটা খুললাম, গেটটা খুলে আস্তে করে লাগালাম। লাগানোর পরে প্রায় ভোর হয়ে গেছে, আজান দিতেছে। তখন আমি বললাম কি ও মাই গড, মানে এই 2.5 ঘন্টা আমি কোথায় ছিলাম? মানে আমার কাছে মানে টাইমটা মনে হয়েছে কি জাস্ট 10-15 মিনিটের মাথায় হয়তো শেষ হয়ে গেছে। তখন আপনার আব্বা কই? তখন চলে গেছে আমাকে বিদায় দিয়ে চলে গেছে বাসায় দিয়ে। যখন যাক বাইরে থেকে আসছি, একটু ফ্রেশ ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার আস্তে করে গেটটা লক করে দিলাম। যখন আমি সোফায় ঘুমাতে গেলাম, সোফায় ঘুমাতে যাওয়ার পরে আমার 8 ফিট মানে দূরত্বে মানে আমার ক্রিকেট খেলার ইনস্ট্রুমেন্ট আর ব্যাগ রাখা। ওখান থেকে দেখলাম কি আমাকে মানে আমি একটু মানে ঘুম চোখ আইসা পড়ছে, যেহেতু সারা রাত ঘুমাই নেই, ঘুম আইসা পড়ছে। তখন একটা ব্যাগ উড়ায় মারছে আমার চেহারা থেকে। মানে আপনার উপরে ছুড়ে মেরেছে? হ্যাঁ, ছুড়ে মারছে। পরে মারার পরে তখন আমি একেবারে পুরো রাগান্বিত হয়ে গেলাম। আজও কোনো কিছু দেখছি, কোনো কিছু আমি হঠাৎ দেখছি করে না, ব্যাগটা উড়ে আসছে আমার উড়ে উপরে। আপনার উপর পড়েছে। হ্যাঁ। পরে আমি বললাম কে আজকের জন্য বেঁচে গেলি? মানে আজকে বুঝলাম না এটা। আমি জিজ্ঞাসা করলাম যে কে তুমি? বললো কি আজকের জন্য বেঁচে গেলি। বললাম আজকের জন্য বেঁচে গেলাম মানে? যখন আমার হুজুরে মানে শেখানো ছিল যে কিছু দোয়া নিয়ম শিখে দিয়ে গেছে, তখন আমি একটা গোল দাগ দিয়ে বসলাম। আর ফার্স্ট আমি মাদ্রাসা স্টুডেন্ট তো দোয়া কালাম মোটামুটি পারি। মানে আগে মাদ্রাসায় পড়তেন, এখন আপনি বললেন যে আপনি স্ট্যামফোর্ডে পড়ছেন? হ্যাঁ, এখন স্ট্যামফোর্ডে পড়ছি। ওকে, মানে প্রথমে মাদ্রাসা এসএসসি আর এইচএসসি আমি ওখান থেকেই দিচ্ছি, Okay. তামিল মিল্লাত কামিল মাদ্রাসা। পরে ওখান থেকে যখন আমি গোল দাগ দিয়ে বসলাম, বসার পরে বলতেছে মানে দোয়া দিয়ে পড়ে করছে, পারলে এবার আয় সামনে কাছে আয় বলতেছে। মানে তখন আমার একেবারেই মানে কি বলবো আর একেবারে পুরোই নার্ভাস আমি। পরে বলছি আজকের জন্য বেঁচে গেছোস, তুই কি খাইছোস, নাহলে আজকে তোকে আমি শেষ করে দিতাম। কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনাকে যখন বাইরে নিয়ে যায়, এটা কি ঘটনাটা এমন হয়ে গেল যে সামহাও কোনো না কোনো ভাবে আপনার বাবা এসে আপনাকে সেভ করেছে, হয়তোবা ওই সময়টা আপনি ঘরে থাকলে কোনো প্রবলেম হতো কি? না, এরকম কোনো কিছু না। আমি বলি যে আসছে সে আমার বাবার রূপ ধরে আসছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমাকে পরে আমি জানতে পারছি আমার কবিরাজের কিন্তু মাধ্যমে। সে যখন আপনাকে বাইরে নিয়ে গেল, আপনি বাইরে গেলেন, হ্যাঁ। তখনই তো আপনাকে সে কোনো রকম ক্ষতি করতে পারতো।
হ্যাঁ পারতো, বাট আমি ওই যে ধোয়ার পানি যে দিছিল, পানির মধ্যে এ করে যে খেলাম, ঠিক আছে, এটার কারণে কোনো ক্ষতি করতে পারেনি। পরে আমাকে বলতেছে কি খাইছিস, তোকে আমি ছুঁতে পারিনি। আচ্ছা, এরকম বলার পরে মানে তখন এই জিনিসটাই পুরো রাস্তায় এতটা সময় আপনার বাবার রূপ ধরে আমার সাথে ছিল। এই বিষয়গুলো তখন আমি একেবারে পুরো কাঁদবো নাকি কি, আমি বাইচে আসছি কোথায় থেকে, আমি মানে কি যে বলবো আমি বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, পরে তারপরে বিষয়টা আসে। তারপরে গেট খোলার পরে আমি আম্মুকে আর ডাক দিন, আম্মু ঘুমায় গেছে পুরোপুরি, কারণ এত গভীর রাতে সজাগ থাকার কথা না। আমি করলাম ওই সময় আবার তাৎক্ষণিক গোসল করে ফেললাম, যেহেতু অনেকে আগে মুরব্বী মনিজনরা বলছে যে ভয় পেলে নাকি গোসল করাটা নাকি ভালো। আচ্ছা, পরে তারপর গোসল করে আমি ফ্রেশ হয়ে মানে গেলাম ঘুমাইতে। তখন যখন সকাল 10টা বাজে ঘুম থেকে উঠলাম, পরে বললো কি রে তুই কালকে ওই ঘরে ছিলি কেন, সমস্যা কি তোর? তখন আম্মুর কাছে বললাম এই সমস্যা আমার উপরে। কি বলছে, তুই গেছিস কেন? আমি তোমার কাছে আব্বু আসছে। তা আব্বু ডাক, তুই জানোস না যে আব্বু যে তোর মারা গেছে? আমি তো আব্বুকে সবসময় দেখি। কি সবসময় দেখোস, তুই কি পাগল হয়ে গেছিস? পরে তাৎক্ষণিক আবার ওই কবিরাজের কাছে ফোন দিল, ওই কবিরাজ সেদিন আবার এসে পড়ছে আপনাদের এখানে এসছে? হ্যাঁ। ওকে, পরে সরাসরি দেখছে এসে- অবস্থা একেবারেই খারাপ। পরে এসে বললো কি এই যে ধূপ জ্বালাইলো, ধূপ জ্বালায় উনি আবার আরেকটা জিন ডাকছে। হুম, জিন ডাকার পরে বলতেছে কি, ও তো ওকে মারতে আসছে, ও একবার রাজশাহীতে গেছে, রাজশাহীতে শ্মশান ঘাটে গেছে, হুম। ঠিক আছে, ওর বন্ধুরা জোর করে নিয়ে গেছে, ঠিক আছে, ওইখান থেকে ওর গাড়ি আসছে। কিন্তু কেন শুধু আপনাকেই কেন ধরেছে? আমাকেই ধরছে, আমি বেশি মানে আর কি সাহস দেখায় গেছি, কি হবে চল, ভূত টুত এগুলো বিশ্বাস করিস নাকি, আচ্ছা, ঠিক আছে, মানে শ্মশান ঘাট আগে কোনো সময় দেখি নাই, ঠিক আছে, একটা দেখার ইচ্ছা ছিল, ঠিক আছে, গেলাম। পরে এই অবস্থায় তখন ওকে বলতেছে যে ওই জিনটাকে কি করা যায় এখন। ওরা বলতেছে কি ওই জিনটা আরেকটা মানুষ চায় ওর বদলে, আচ্ছা, হয়তো ওকে মানে দিতে হবে, আপনার- নাহলে আরেকটা ওর মতোই মানুষ দিতে হবে, ওকে, তার মানে আরেকটা মানুষকে পেলে সে আপনাকে আমাকে ছাড়বে। তারপর পরে বললো কি ওরে বল একটা সুতাও আমি দিব না। পরে ওই হুজুর বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই জিনটাকে আটকালো, মানে যেই জিনটা হচ্ছে হ্যাঁ, আপনাকে মানে আমাকে অ্যাটাক করছে, ওকে, কে আটকালো মানে ওনার ভালো জিনটাকে দিয়ে হুম, আটকানোর পরে তাও এই আমাকে তাবিজ দিল, হাতে যেটা পড়া আছে দেখাইছি আপনাকে, হুম, এই তাবিজটা দিল। পরে থেকে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, এখন সুস্থ আছি। ওকে। তো অনেক ধন্যবাদ সালমান ভাই, যে Thank you. মানে আপনার ঘটনাটা আসলে কি বলবো, আপনার ঘটনাটা কিছুটা অনেক ফ্যান্টাসি ঢুকে গেছে, হয়তোবা অনেকের কাছে বিষয়টা কাল্পনিক সিনেমার মতো মনে হতে পারে, এবং আমিও বলেছিলাম আপনাকে কোনো একটা জায়গায় আমার নিজেরও অতিরঞ্জিত মনে হয়েছে। তখন আপনি যেটা আমাকে বললেন যে আপনার যার উপর হয়ে যে আমার আপনার উপর দিয়ে গেছে, ঘটেছে আমি বিষয়টা আপনি বলতে পারছেন। করি। তো আমি জানি না আমার শ্রোতা যারা রয়েছে তারা বিষয়টা কিভাবে নেবে, সম্পূর্ণ আমরা তাদের উপর ছেড়ে দিচ্ছি। সো বিবেচনাটা তারা নিজেরাই করে নেবেন, আসলে বিষয়টুকু কতটুকু আপনি বিশ্বাস করতে পারছেন এবং আদৌ কতটুকু সম্ভব কি সম্ভব না। এই ফাঁকে একটা কথা একটু বলতে চাই, আমরা অনেক ফোন কল পাচ্ছি আমাদের ডরে আসার জন্য, কিন্তু আরো একবার একটু বলি, প্লিজ ফোন করে আপনার ঘটনাটা যখন বলবেন সাথে আপনার ফোন নাম্বারটা অবশ্যই বলতে হবে, তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই আপনাকে রিচ করতে পারবো না। এবং সেই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই এরকম পেয়েছেন যে ফেসবুকে আরো কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আমার নিজের একটা ফেসবুক ফ্যান পেজ রয়েছে, কিছুদিন আগেই সেটা খোলা হয়েছে শুধুমাত্র ডরের জন্য, ডরের শ্রোতাদের সাথে যেন অলওয়েজ কানেক্টেড থাকতে পারি সেই জন্য। আর যে সুমন নামে একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে গেলে আপনি ডর সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জানাতে চাইলে, কিংবা যারা আসতে চাচ্ছেন তারা নিজেদের ফোন নাম্বার আমাকে ইনবক্স করতে পারেন, আমি খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো এবার আমরা নেক্সট স্টোরির দিকে আগাই। আরেকটা গল্প শুনি নাকি? চল, গল্প আজকে যা শুনতেছি শুনতেই থাকি, কন্টিনিউ থাকবো, করি, সেটাই। পরে দেখা যাক যদি কোনো ধরনের কিছু বলার থাকে আমরা পরে বলি। বিকজ আমরা হচ্ছি সেই দুর্ভাগা যাদের সামনে কখনো সত্যিকারের কোনো কিছু এখনো পড়েনি, তাই আমাদের গল্পতেই না একবারেই যে সন্তুষ্ট পড়ে থাকতে নাই হচ্ছে। তা না, কিছু কিছু তুই আর আমিও তোর তো তাও দেখেছি। পড়ছে দোষ, কিন্তু আমার না ওইভাবে মানে 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 ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি, এই ধরনের কিছু এখনো না, ঘটলো না। আসলে তোর মধ্যে মানে ভয় ভয় লাগে। কেটে গেছে আর কি। Right. আচ্ছা যাই হোক, চল আমরা স্টোরিতে ঢুকে যাই। তো এই মুহূর্তে সানোয়ার ভাই আছে আমাদের সাথে না? জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা একটু শুনি, কি জি। করেন, কোথায় থাকেন? জি আমার বাসা টাঙ্গাইলের নাগরপুরে গেহুরকুল গ্রামে। আচ্ছা, আপনি জি। কি করছেন এখন? আমি এখন স্টুডেন্ট, এবছর আর কি দাখিল পরীক্ষার্থী। আচ্ছা, আচ্ছা। আর পাশাপাশি একটা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে আছে। বাহ, বাহ, খুবই চমৎকার। ভালো। তাহলে তো আপনার ক্ষেত্রে যদি আমরা ওই দিক থেকে ধরি, ধর্মের দিক থেকে ধরি, তাহলে আপনার ভয় অনেক কম থাকা উচিত জি সব দিক থেকে। তো যাই হোক, সবসময় যে প্রশ্নটা করি ওটা দিয়ে শুরু করব, যে এই ধরনের ব্যাপারগুলোতে কি আগে থেকে বিশ্বাস করতেন, নাকি কোনো একটা ঘটনা ঘটার পরের থেকে বিশ্বাস
বিশ্বাসটা আসে? জি, এটা আমি আগে থেকেই বিশ্বাস করতাম, আচ্ছা কারণ এটা আমার ফ্যামিলি থেকে আগে থেকে যেটা ঘটতেছিল। আচ্ছা, তো ফ্যামিলি থেকে কিভাবে ঘটতেছিল এটাকে আমরা একটু ছোট করে শুনতে পারি? জি অবশ্যই। প্লিজ বলেন। অর্থাৎ এটা আমার যে দাদা ছিল হুম। তিনিও দেখেছেন এরকম, আচ্ছা, আমার আব্বাও দেখেছেন। তো আপনি এগুলো ছোটবেলা থেকেই জানতেন যে আপনার বাবা আপনার ওনাদের দাদা কাছে শুনে দেখেছে? শুনে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। খুবই natural। ওকে, এবার আমরা আপনার নিজের বিশ্বাসের জায়গায় আসি। বিশ্বাসটা পোক্ত হলো কিভাবে আর কি? আপনি নিজে সরাসরি মানে সামনাসামনি হয়েছেন, সেটা একটু শুনি। জি, একদিন ভোরবেলা অর্থাৎ ফজরের আজান এটা যখন, কতদিন আগের ঘটনা বলছেন? এটা আপনার মোটামুটি 9 থেকে 10 বছর আগে। আচ্ছা, এটা কোথায় এটা ঘটনাটা? আমাদের বাড়িতে, অর্থাৎ Okay. টাঙ্গাইলের নাগরপুরে। আচ্ছা, তো সেখানে যেই ঘটনাটা ঘটে ফজরের আজানের পরে, তো আমার আমি নামাজ পড়তে যাব, ওই টাইমে তো আমি দেখবো যে আকাশে রাতটা কাটছে কিনা, মানে ভোর হয়েছে জি, কিনা, ভোর ফর্সা হয়েছে। হয়েছে কিনা ফর্সা বাইরে। হয়েছে। ওকে। তো আমি জানালা খুলে তাকালাম। তাকানোর পরে দেখলাম যে ফর্সা হয়েছে, কিন্তু 2টা ছেলে আমাদের বাড়িতে লাকড়ি রাখা ছিল, ছেলে 2টা লাকড়ি নিয়ে যেতেছে। আচ্ছা, তো আমি মানে ভাবতেছি, লাকড়ি রাখা ছিল কি রান্না বান্নার কাজের জন্য? জি জি জি, আচ্ছা। সেগুলাই রাখা হয়েছিল। হুম হুম। তো আমি ভাবতেছি যে এই লাকড়ি ওরা নিয়ে যেতেছে, তো এটা তো অন্যরকম। তো আমি আবার কনফার্ম হওয়ার জন্য যে আমি ঘুমের তালে দেখছি কিনা, এই জন্য আমি ভালোভাবে দেখলাম যে না, সত্যিই তারা লাকড়ি নিচ্ছে। তো আমি আমার মাকে বললাম যে মা, এই দেখো কে যেন লাকড়ি নিচ্ছে। মা জ্বালানা দিয়ে তাকিয়ে দেখলো যে কই না তো, এখানে তো কোনো লাকড়ি নেই, আর কোনো লোকও নেই, অর্থাৎ যারা যে নেবে তারা তো নেই। আমি তখন জ্বালানা দিয়ে তাকালাম, দেখি যে না, আসলে কোনো লোক নেই। আচ্ছা, লাকড়ি ছিল? যে না, লাকড়িও ছিল না। লাকড়ি তারা ছিল কি না, নিচ্ছিল? লোকও নেই। তারা লাকড়ি নিচ্ছিল, যেটা আমি দেখছিলাম, হ্যাঁ। কিন্তু মূলত ওখানে লাকড়িও ছিল না, তারাও ছিল না। আপনি আচ্ছা। আপনি যখন তাদেরকে দেখেন আপনি কোনো কিছু বলেননি যে আপনার বাসার সীমানার ভিতর থেকে কিছু একটা নিয়ে যাচ্ছে, চোর জি, ডাকাতও জি, তো জি। হতে পারে? জি অবশ্যই বলেছিলাম। যখন তারা লাকড়ি নেয় তখন আমি তাদেরকে জিজ্ঞাসছিলাম যে কে। আচ্ছা। যখন আমি জোরে বললাম কে, তারা আমার দিকে তাকাইলো। তাকানোর পরে তাদেরকে দেখে আমার ভয় লাগলো, যদিও তারা আকারে কিন্তু ছোট, কিন্তু তাদেরকে দেখে আমার কেমন জানি ভয় লাগলো। চাহনি দেখে? জি, তার চাহনি দেখে তার চোখের অবস্থা অতটা ভালো ছিল না। আচ্ছা। তো আমি ভয়ে তখন আমি মাকে বললাম যে মা, লাকড়ি নিচ্ছে। তো মা তখন জ্বালানা খুলে দেখলো যে কই না তো, এখানে লাকড়িও নাই, মানুষও নাই, কি বলছিস? আচ্ছা আচ্ছা। তো আমার ভিতরে কিন্তু ভয় আরো ভালোভাবে ঢুকে গেল। জিনিসটা আমি নিজে দেখছি, 2বার দেখছি, নাই কিন্তু হয়ে গেল অর্থাৎ কিভাবে? প্রথমে দেখলাম, তারপরে ভাবলাম যে হয়তো ঘুমের তালে দেখছি, কিন্তু পরে দেখি যে না, এটা সত্যি নিচ্ছে। তখন আমি মাকে বললাম, কিন্তু দেখি না। তারপরে যেটা হয় যে ওই দিন ওই সন্ধ্যার সময় আর কি, তো সন্ধ্যার আগ দিয়ে বিকাল টাইম, অর্থাৎ মানে সন্ধ্যার কাছাকাছি। গধূলির সময়, বুঝতে পেরেছি। বিকাল আর সন্ধ্যার ওই সময়টা। জি, ওই সময় আমি উপর দিকে তাকাই, অর্থাৎ আমাদের আশেপাশে যেটা বলতে চাচ্ছি যে অনেক গাছ আছে, বাঁশ, জার, ইউক্যালিপটাস, আকাশমণি ইত্যাদি বিভিন্ন গাছ আছে। ওকে। যেমন মনে করেন একটা ঝড়ের মতোই ধরা চলে, যেহেতু আমাদের বাড়িটা, আমি যেটা আগে বলিনি, যেটা হলো আমাদের বাড়িটা শ্মশান। আচ্ছা। শ্মশানের আপনাদের উপর বাড়িটা শ্মশান বলতে শ্মশানের উপরে জি, স্থাপন করা? জি 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 মানে আগে এই জায়গাটাতে শ্মশান ছিল, এরপরে আপনারা এখানে বাড়ি বানিয়েছেন? জি জি জি। ওকে। আর তাদের কাছ থেকে শুনেছি যে আমাদের টয়লেটটা তাদের মধ্যে একজনকে পোড়ানো হয়েছে, আর ওখানেই বাসটার। ওকে, যাদের কাছ থেকে আপনারা কি এটা কিনে করেছেন বাড়িটা? যে কিনে করেছি, যাদের আর- কাছ থেকে কিনেছেন জি, তারা বলেছে যে আপনাদের টয়লেটটা যেখানে ছিল ওখানে একটা মানুষকে মারা যাওয়ার পর পোড়ানো হয়েছে? জি জি জি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমি ওই দিন সন্ধ্যার মতোই আর কি, হুম। আমি উপর দিকে তাকালাম, দেখলাম ইউক্যালিপটাসে গেছে সেই 2টা ছেলে মেয়ে। যাদেরকে সকালবেলা লাকড়ি কাঠ, রেখে রেখেছেন? লাকড়ি উঠাতে জি দেখেছি। জি জি জি। আচ্ছা। তারা কেমন যেন ওই নাচতেছে আর আমাকে ইশারা করে ডাকতেছে গাছের উপর? এই গাছের উপর। আচ্ছা। তো আমি কেমন যেন এই দিকে তাকাইলাম, অর্থাৎ ডান দিকে। হুম। ডান দিকে তাকানোর পরে ওখানে আম গাছ ছিল। হুম। আম গাছের উপর আম গাছের উপরও ওই ওরাই 2জন। একই সাথে এইখানে? জি, একই সাথে এখানেও। তো আমার ভয় কেমন যেন আরো বেড়ে গেল। কারণ কি? কারণটা হলো ইউক্যালিপটাস গাছটা অনেক দূরে আর আম গাছটা অনেক কাছে। আচ্ছা আচ্ছা আমার ভয় লাগতেছে যে আমার সামনে না আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। আম মানে গাছটা তুই আপনার খুব আতঙ্কটা বুঝতে কাছাকাছি। পারছিস যে প্রথমে দূর কিন্তু সে থেকে দূরে কাছে। দেখেছে, হ্যাঁ। তারপরে দেখছে যে কাছে, এর পরের ধাপটা কোথায় হবে? কোথায়? এই চিন্তাটা কিন্তু মানুষকে আতঙ্কিত করে ফেলবে। তারপরে? জি জি। তারপরে যা হলো, আমি আমার মাকে ডাকলাম যে মা, তাড়াতাড়ি আসো। আচ্ছা। মা রান্নার কাজে ব্যস্ত ছিল, তো আসলো, দৌড়ে আসলো, কারণ সকালের কাহিনী শুনে। মা যদিও আমাকে ওইরকম ভাবে বলে নাই, কিন্তু মা জানতো যে এই বাড়িটার অবস্থা কি, আচ্ছা। যেহেতু পূর্বের থেকে এটা ঘটতেছে। কিন্তু আমাকে এটা বুঝতে দেয় যে আমি ভয় পাবো। ওকে। মাকে বললাম ওই দেখো গাছে, শুধু এতটুকু বললাম। মা তাকে দেখলো, কই না তো, কিছুই নেই। কিছুই নেই।
আপনিও তো সাথে সাথে তাকিয়েছেন, জি জি, আমি ওই টাইমে কিন্তু দেখতেছি, তখন আপনি দেখছেন। যে তখন আমি দেখছি, আবার এই দিকেও তাকিয়ে এই যে এখানে মা, কিন্তু ওখানেও নেই। অর্থাৎ মা বলতেছে নাই, আমি বলতেছি যে আছে। একই সাথে আপনি দেখছেন একই কিন্তু সাথে। আপনার মা দেখতে যে পাচ্ছেন মা দেখছে না। ওকে। যাই হোক, তার কিছুদিন পরে আমাদের এলাকার একটা কবিরাজ, ওই কবিরাজ মা আবার ওই কবিরাজকে আনলো। কবিরাজটা আসার পরে তেল পড়া দিল, তেল পড়া দিয়ে আমার চোখে মারলো আচ্ছা। যে এখন কিছু দেখতেছো, যদিও কিছু কম কিন্তু সম্পূর্ণ না। অর্থাৎ তারপরে কিছুক্ষণ পরে আবার সেই রকমই দেখতেছো। তো রাত হয়েছে কিন্তু এরপরও কেমন যেন ওই গাছের মধ্যে, ওই টাইমে কেউ কিছু দেখার কথা কিন্তু সেটা আমি দেখতেছি। আচ্ছা, মানে ওই সময়টাতে যে অন্ধকারটা থাকে তখন এই দেখতে অন্ধকার পাওয়ারই কথা না, সাধারণভাবে কারো দেখার কিন্তু কথা না। আপনি দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি। তো আচ্ছা। আমার বড় ভাইয়ের নাম আনোয়ার, উনি আমাকে বললো যে এটা তো তুই ধান্দা দেখতেছিস। আমি বলবো যে না, এটা আমি তো সকাল থেকে দেখে যাচ্ছি এরকম, এটা ধান্দা, এটা কেমন কথা বলেন আপনি। আচ্ছা। তখন যাই হোক, মার তো আবার বিশ্বাস যে না এটা সত্যি। তো তখন আমাদের এই পাশের গ্রাম থেকে একজন কবিরাজ আনে। আচ্ছা। ওই কবিরাজটাকে আনার পর কবিরাজ অনেক ভালোই চিকিৎসা দিল, একটা তাবিজ দিল। আচ্ছা। তো তাবিজ দেওয়ার পরে তো আমি মোটামুটি সুস্থ হওয়ার কিছুদিন পর, মোটামুটি 4-5 মাস পরে তাবিজ দেওয়ার প্রয়োজন মনে করি না, তো তাবিজ আমি নিজেই ফালিয়ে দিই, পানিতে ফালিয়ে দিই। এরপরে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। এরপরে ওই দুইজনকে আপনি আর কখনো দেখেন? না। এখন পর্যন্ত না? এখন পর্যন্ত আমি দেখিনি। আপনার ফ্যামিলির অন্য কেউ কি দেখেছে? জি না, এরপরে কেউ দেখেনি। এটার কি কোনো কারণ খুঁজে পেয়েছিলেন যে ওই দুজন আসলে কে, ওই শ্মশানের সাথে সম্পর্কিত কেউ কিনা, ওই পরিবারটার কেউ কিনা যারা এখানে থাকতো? জি না, এর কোনো কারণ, কোনো সম্পর্ক বা কোনো কারণ কিছু খুঁজে পাননি? ওকে। ওকে। যাই হোক, প্রথমবার দেখার জন্য যথেষ্ট ভয়ঙ্কর একটা ঘটনাই বলা যায়। আসলে মানে শুনতে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, বাট আমি সবাইকে, প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে একটা রিকোয়েস্ট করবো যে যখন আপনারা গল্পটা শুনবেন তখন চিন্তা করবেন নিজেকে চোখ বন্ধ করে, যে মানুষটা বলছে তার জায়গায় রেখে ওই সময়টাতে ওই সিকোয়েন্সটা দেখার চিন্তা করা নিজের মনের ভেতরে। গল্পের বই পড়লে আমরা যা করি অনেকটা সেভাবে যদি করেন তাহলে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবেন যে ওই মুহূর্তে ওই মানুষটা কি পরিমাণ প্যানিক বা আতঙ্কের মধ্যে ছিল। সানোয়ার ভাই যখন বলছিল না, আমি জাস্ট একটা চোখ বন্ধ করে চিন্তা করছিলাম যে Right. ওই গাছের মধ্যে, ধর আমরা যেখানে আছি এখানেও কিছু গাছ আছে, তো এই গাছের মধ্যে হঠাৎ করে যদি দেখি দুইটা বাচ্চা ছেলে মেয়ে অদ্ভুত ভাবে কিছু করছে আর আমাকে আমার ডাকছে। ঠিক বাচ্চাও কিন্তু না, উনি যেটা হয়েছে যে সকালে যে এই ঘটনাটা আমি মানে কিছুটা হলেও বুঝতে পারছি যে একটা চাহনি, তুই যেটা বললি একটু আগে যে একটা চাহনির ব্যাপার আছে, ওই চাহনিটা দেখে কিন্তু ওনার মধ্যে চোর ডাকাতের ভয় বাদ দিয়ে অন্য একটা ভয় অন্য এসেছে, একটা ভয় ঢুকে গেছে, তাই না? টাকানোর মধ্যে কিছু একটা কারণ ছিল। তাকানোর যেমনটা মধ্যে ছিল। অনেকটা আমরা শুনেছিলাম, ওই যে একটা মনে আছে আমরা যে একটা হাইওয়ের গল্প শুনেছিলাম যে একটা ছেলে শুধু রাতে গাড়ি চালায়, হঠাৎ করে দেখলো কেউ একজন মাছ খাচ্ছে পিছনে তার গাড়ি থেকে, তারা অনেকটা এভাবে তাকিয়েছিল যে তাকানো দেখিয়েও ভয় পেয়ে গিয়েছিল। সেটাই। তো যাই হোক সানোয়ার ভাই, এর পরে ডর টিমের কাছে তো আরো কিছু শুনেছিলাম যে আপনার আরো জি। কিছু ঘটনা আছে, এর জি। পরবর্তী কি ঘটনাটা একটু শুনি। জি, এর পরবর্তী ঘটনা যেটা ঘটে সেটা হলো আপনার আজ থেকে 2 বছর আগে সেটা ঘটে। এটাও কি আপনার গ্রামের বাড়িতেই? যেটা আমার গ্রামের বাড়িতে বলতে পাশের গ্রামে, অর্থাৎ আমি যে মসজিদে দায়িত্বে আছি, আচ্ছা আচ্ছা। সেই মসজিদে। আচ্ছা। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। ডট টিমের কাছে আমি বলেছিলাম যে সংক্ষিপ্ত ভাবে, আচ্ছা আচ্ছা, সেটা আমি এখন বলতে যাচ্ছি। প্লিজ। প্লিজ। যে তখন বাজে রাত 10:30টার মতো। তো ওই টাইমে আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম, অর্থাৎ ঘুমানোর মতোই, অর্থাৎ হালকা যে ঘুমটা সেটাই হয়েছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থা। জি জি জি। তখন 2 জন লোক দরজায় নক দিল। আচ্ছা। তো যখন দরজায় নক দিল তখন আমি তো ভালোভাবে ঘুমাই না, যার কারণে আমি উঠলাম। উঠার পর বললাম কে? তখন আমাকে বললো যে ইমাম সাহেব আছেন। আচ্ছা, আপনি হচ্ছে মুয়াজ্জিমের কাজ করেন, তারা ইমাম সাহেবকে খুঁজছে। ইমাম সাহেব। দুজন যে আপনি বুঝলেন কিভাবে? দরজা খোলার পর আপনি? না, 2 জন বোঝার কারণ আছে, তারা কথা বলতে বলতে আচ্ছা। আসতেছে। আচ্ছা তো আচ্ছা, এটি ধারণা করছে যে তারা 2 জন। আচ্ছা। তো দরজা নক করলো, তখন বললো যে নেই। তখন দরজা খুললাম, খোলার পর বললাম যে কেন, কি হয়েছে? তখন বললো যে জানাজা পড়াতে হবে। আচ্ছা। তো আমি কিন্তু এর আগে শুনিনি যে জানাজার কথা। এলান, একজন মানুষ কিন্তু মারা গেলে এলানটা দেয়, আমি কিন্তু এলান শুনিনি। আর এলান দিলে ওই তাদের যে বাড়ি আর আমার যে মাইকিং মসজিদ, করা বা জি, জি। জানানো এরকম জি, জি। কিছুর কথা বলছেন আপনি, এলান বলতে জি জি যেটা জি বলছেন। জি জি জি। তো আমার মসজিদটা যে হতো তাদের বাড়ির পাশেই আর কি। তো সেক্ষেত্রে আমি মারা গেলে আপনি জি, জি, শুনতে পেতেন। যে সেক্ষেত্রে আমাকে আগে বলবে যে হুজুর এলানটা করে দেন।
এলান বলতে এটা অ্যাকচুয়ালি উর্দু একটা শব্দ। হ্যাঁ, এলান বলতে মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট। Announcement। তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার একটা নিয়ম থাকে এবং সচরাচর দেখা যায় যে মুয়াজ্জিম সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে এসে বলা হয় যে এরকম আমরা এলান করে দেন যাতে জানাজাতে যথেষ্ট পরিমাণ লোক হয়। জি জি, তো সেটা আপনাকে কেউ বলেনি, কিন্তু হঠাৎ করে জানাজার উদ্দেশ্যে দুজন লোক আপনার কাছে আসে, তারপর জি, আসে। তো তখন আমি বললাম যে ইমাম সাহেব নেই। তো আমাকে বললো তাহলে হুজুর আপনি চলেন। তখন আমি ভাবলাম যে জানাজা যেহেতু এটা মুসলমানের দায়িত্ব, এটা জানাজা পড়ানো যেহেতু ফরজে কেফায়া, আমি যদি না যাই, এইখানে যেহেতু ইমাম সাহেব নাই, এখন ইমাম সাহেব না থাকলে তো তার দায়িত্বটা আমাকে পালন আপনার করতে উপরই হবে। বর্তায়। তো আমি তখন তাদের সাথে যাব, বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো শুয়ে পড়ছিলাম, তো আমি ওযুটা করিনি। তারা ওয়েট করলেন আমার জন্য ওয়েট করলেন। তো আমি ওযু করলাম, ওযু করার পরে হাঁটতে হাঁটতে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার কেমন যেন বাড়িতে লাগলো। লাশ ছিল জি, ওই জি। বাড়িতে গেল। যে যেই ওনাদের বাড়িতে দুজনের লাশ ছিল, সাথেই? যে ওনাদের দুজনের সাথে আচ্ছা। আমার কেমন যেন লাগলো। অর্থাৎ ওখানে যাওয়ার পরেই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন লাগলো, আচ্ছা সেটা আমি বলে বোঝাতে পারছি না। চোখ কেমন যেন আস্তে আস্তে অন্ধকার, কানেও কেমন যেন কোনো কিছু আওয়াজ আসতেছে না। এমন অবস্থায় আমি ওইটা ইচ্ছা করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিলাম, আচ্ছা যাতে করে আমার আগের মতো ভালো হয়। তখন আমার জন্য একটা চেয়ার আনলো, চেয়ার আনার পরে বসেছিলাম। হ্যাঁ, বসলাম। বসার পর আমাকে বললো যে তো জানাজা পড়াতে হবে, কাপড় কাটতে হবে, এরকম কিছু নিয়ম কানুন জিজ্ঞাসা। আমি কিছু বললাম। আচ্ছা তো তারপরে আমি জিজ্ঞাসলাম যে ইনি কে, কিভাবে মারা গেছে। তখন আমাকে একজন বলল যে ইনি আত্মহত্যা করছে, অর্থাৎ ফাঁসি নিয়ে মারা গেছে। আচ্ছা এই কথা শোনার পর ছেলে আমার ছিল বা মেয়ে ছিল? উনি ছেলে ছিলেন, আচ্ছা। কিন্তু কি জন্য মারা গেছে এটা আমি বলতে পারবো না। যে ওনার কথা শুনে আমার কেমন যেন এক ভয় একটা সৃষ্টি হলো। আমি তৎক্ষণাৎ জানাজা পড়াতে ইচ্ছুক না। আমি বললাম যে যেহেতু পাশে একটা মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা। তখন আমি বললাম যে হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব অথবা অন্যান্য শিক্ষকদেরকে বললে ভালো হয়, যেহেতু জানাজার ব্যাপারটা মুরব্বীদেরকে পড়ালে অনেক ভালো হয়। রাইট। তখন তো তাদের আপনি তখন মানে জি। আপনি মতটা পাল্টে ফেললেন কেন? জি জি, তখন আমার কেমন যেন ভয়, ফাঁসি নেওয়ার কথা বলে কেমন যেন আমার ভয় লাগলো। এখানে কিছু বিতর্কিত কিছু ব্যাপার আছে। ওনার ভয়টাও যথেষ্ট পরিমাণ ঠিক, কারণ কি অনেক সময় আমরা দেখেছি মানে গ্রামে গঞ্জে, হ্যাঁ আত্মহত্যা করে মারা গেছে, এর জানাজা কিভাবে হওয়া উচিত বা আদৌ হওয়া উচিত কিনা, এ ধরনের কিছু বিতর্ক মনে হয় গ্রামের দিকে হয়, জি হয়। তাই না? তো উনি যেটা করেছেন যে ওনার চেয়েও শিক্ষিত যেহেতু আশেপাশে মানুষ আছে এই লাইনে, সো উনি তাদের কথা বলেছেন, ফ্যান্টাস্টিক ডিসিশন। জি, তারপর তারা বললো যে জি আপনার কথা ঠিক আছে, তো আমি ডেকে আনছি। তো এরপরে বলছিল যে একবার গেছিলাম, তারা আসলেন না। তখন আরো ভয় হইলো যে তারা যদি না আসে, তারা তো আমার চেয়ে অনেক শিক্ষিত Right. এবং তারা আমার শিক্ষক, আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করি। আচ্ছা আচ্ছা তো তারপরে বলার পরে যখন ওখানকার যে মেম্বার, তার জন্য দোয়া করবেন আপনারা, উনি 15 সালের 1 তারিখে মারা গেছে চেষ্টা করে। যাই হোক, উনি সাথে গেলেন। উনি সাথে যাওয়ার পরে একজন হুজুর আসলেন 3 জন ছাত্র নিয়ে। আসার পরে উনি এই জানাজাটা পড়ালেন, আমিও জানাজা পড়লাম। আপনি কি লাশটা দেখেছিলেন? জি না, আমি ফাঁসির কথা শুনে আর লাশের কাছে জানি কাছেই ভয়। যাননি। ওকে। জি, তখন জানাজা পড়া শেষ মাত্র আমার সেই আগের অবস্থা, যে চোখ বন্ধ হয়ে যাইতেছে কেমন যেন। একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছেন আবার। জি জি, তখন আমি শুধু এতটুকুই বললাম যে আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন, আমি আমার রুমে যাব। আচ্ছা, তো 2 জন লোক আমাকে এগিয়ে দিল। আগের 2 জন না, এটা অন্য দুজন ইয়াং বয়সের। আচ্ছা। এরা তো বললো যে আচ্ছা চলেন। তারা আমাকে এগিয়ে দিল কিছু দূর, তা সম্পূর্ণ যে আমার রুম পর্যন্ত এগিয়ে দেওয়া, অর্ধেক রাস্তা দিয়ে জাস্ট। অর্ধেকের একটু বেশি। ওকে। তো আমাকে এগিয়ে দিয়ে তারা পেছন দিকে চলে গেল যে হুজুর আপনি যেতে পারবেন। তো আমি এখানে আর বললাম না যে ভয় পাচ্ছি। আচ্ছা, তো কেমন আমার ভিতরে যদিও ভয় থাকে, সেটা তো সব জায়গায় সবসময় প্রকাশ করা যায় না। তো আমি তাদেরকে প্রকাশ করলাম না। কিন্তু কিছু দূর আগানোর পরে দেখলাম কি যে মানুষের বডি নাই, শুধু মাথা আছে, আর মাথার থেকে রক্ত বের হচ্ছে। কোথায় এটা? কোথায় দেখলেন এটা? অর্থাৎ এটা দেখছি আমার রুমে যাওয়ার আগে কিছু কাঁঠাল গাছ আছে এবং যেটা পুরানো একটা বিল্ডিং আছে আচ্ছা, ওখানে। আর আমি ওইটা দেখে ভাবছিলাম যে আমি হয়তো ধান্দা দেখতেছি, কারণ যেহেতু ফাঁসি। আমাকে একটু বুঝায় বলেন, আমি আসলে বুঝতে পারছি না। একটা মাথা আপনি দেখতে পাচ্ছেন, মাথাটা কি নিচে পড়ে আছে না ঝুলছে না কোথায় আছে? ঝুলছে একটা না, মাথা কয়েকটা। কোথায় ঝুলছে? কাঁঠাল গাছের সাথে? যে কাঁঠাল গাছ থেকে ঝুলছে। আর আমাদের যে বিল্ডিং এর ওখান থেকে একটা আওয়াজ আছে যে সানোয়ার এদিকে আসো। পোড়া বিল্ডিং যে বলছেন? জি জি, যে বিল্ডিং এ কেউ থাকে না, বাট ওটা অনেক পুরাতন।
আচ্ছা আচ্ছা এবং কি পরিত্যক্ত ভেঙে গেছে, অবস্থায় পড়ে আছে। জি 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 জি। Okay. তোর পাশেই আমি একা থাকতেছি আজকে। আচ্ছা তো যাই হোক, আমাকে ডাকলো, আমি ওই টাইমে ভাবতেছি যে হয়তো আমার মনের বলে এরকম হচ্ছে, হয়তো বা অতিরিক্ত ভয় থেকে আপনি অতিরিক্ত এরকম ভয় চিন্তা থেকে করছেন। এরকম হচ্ছে। তো আমি যখন তালাটা খুলবো ওই আপনার টাইমে রুমের তালা আপনি কি ওই কাঁঠাল গাছ পার করে ওই অবস্থায় রুম পর্যন্ত চলে আসছেন? যে কাঁঠাল গাছ পার করতে করতে আমার রুমের সামনেই কাঁঠাল গাছগুলো, আচ্ছা, অর্থাৎ ওই আমি যখন ডাকলো আমি এটা কতটুকু ডিস্টেন্স হবে একটু মনে করেন গজ হিসাব যদি আমি করি? গজ হিসাবে আপনাকে বলতে বলো যেমন 7-8 গজ। 7-8 গজের মধ্যে আপনি এরকম একটা সিনারি দেখে আপনি তালা খুলছেন একলা একলা জি, জি। আপনার রুমে ঢোকার জন্য। আচ্ছা, জি। তারপরে? সাথে কেউ ছিল না এবং প্রচুর ভয়। যখন রুমে ঢুকলাম, রুমে ঢোকার পরে আওয়াজটা আরো বেশি বাড়ছে। কোন আওয়াজটা? আপনাকে ডাকছে? সানোয়ার, কেমন যেন একটা ভয়ঙ্কর একটাই। তো যখন আমাকে বললো যে সানোয়ার, কয়েকবার বললো, অর্থাৎ একাধিকবার, আমি তখন কি করব? রুমে থাকবো না দৌড় দিয়ে যে নাইট গার্ডদের আশ্রয় নিব? আচ্ছা, তখন আমি অনেক চিন্তা বন্ধ করে যখন এটা বন্ধ এখন আমার কেমন যেন লাগতেছে যে ওখানে থাকলে যদি মেরে ফেলে, হুম এমন একটা ভয় সৃষ্টি হলো। হুম, যখন আমি রুমটা খুললাম, খোলার পরে আমি তালা লাগাইনি, আচ্ছা, খোলা অবস্থায় আমি দৌড় দিলাম, পিছন থেকে ডাকতেছে সানোয়ার তুমি ওদিকে যেও না। কোথায় দৌড় দিলেন? আমি দৌড় দিলাম নাইট গার্ডদের Night উদ্দেশ্যে, guardরা তাদের যেখানে আছে জি, ওখানে। তাদের আচ্ছা, আশ্রয় নেব। আমি একটু বুঝে নিই, আসলে একটু কনফিউজড হয়ে গেছি আমি। আপনি কি ঘরে ঢুকেছিলেন প্রথমে তালা খুলে? জি জি জি, অবশ্যই ঢুকেছি। ঢুকে তারপরে আবার চিন্তা করেছেন যে ঘরের ভিতরে যদি আমাকে বাই চান্স মেরে ফেলে আমি এখান থেকে চলে যাই? আমি যেটা বুঝতে পারলাম যে উনি ভয়টা পাওয়ার পর ঘরে ঢুকেছে এবং ঘরে ঢুকে ওই আওয়াজটা আরো বেশি পাচ্ছে জি যে সানোয়ার এদিকে আসো, জি আপনাকে ডাকছে। তো উনি তখন এই রুমের মধ্যে থাকাটাকেও সেফ হ্যাঁ। মনে করছেন। দরজা খুলে উনি দৌড় দিয়েছেন, তখন আবার পিছন থেকে আপনাকে বলছে ওদিকে যেও না। জি। তারপর? তখন আমি আরো জোরে দৌড় দিছি। আচ্ছা। দৌড় দেওয়ার পরে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে 50 গজ আনুমানিক যেটা ওখানে আর কি নাইট গার্ডের আর কি অবস্থান। হ্যাঁ। তো তাদের কাছে যে এমন ভয়, কিন্তু ওই টাইমে যে আমি অজ্ঞান হওয়া সেটা না, তো ভয়ের কারণে আমি কেমন জানি এরকম একটা হিস্টেরিয়ার মতন অবস্থা হয়ে গেছে ভাবাচ্ছি। আপনার। হুম। তো তৎক্ষণাৎ আমাকে একজনে বললো যে হুজুর কি হয়েছে আপনার? তখন আমি বললাম যে একটু পানি খাবো। তখন পানি খাওয়ার পরে আমি তাকে বিস্তারিত কাহিনী বললাম। আচ্ছা, তো যেই পুরাতন যে বিল্ডিং এর কথা বললাম যেখান থেকে আওয়াজটা আসছিল সানোয়ার, তো সেখানে নাকি একজন লোক মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা আমি সংক্ষেপে বলছি। প্লিজ। অর্থাৎ সেটা ঝড়ের দিনে, উনিও নাইট গার্ড ছিলেন। আচ্ছা আচ্ছা, নাইট গার্ডের থেকে বল্লম থাকে, বল্লম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হাতে বল্লম ছিল এবং ওই রুমে যে ছিল তার হাতে বল্লম ছিল। যখন অর্থাৎ ঝড়টা বেশি জোরে আসে, হ্যাঁ তো তারা তো বল্লম নিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো উনি অর্থাৎ যে মারা গেছে উনি বাইরে ছিলেন, আচ্ছা। দৌড়ে আসতে যায় আর তার বল্লমটা পেটের ভিতরে ঢুকে যায়। ওনার বললেন ওনার পেটে? মানে নিজের বল্লম না, আরেকজনের হাতে যে রাখা বল্লমটা ছিল। আচ্ছা, তো যার হাতে ছিল উনিও তো বেহুশ, এটা কি হয়ে গেল? হয়ে গেল হঠাৎ করে। আর উনি তো ওই টাইমেই মারা যায়, যার কারণে ওখানে এখনো পর্যন্ত মানুষ যাইতে ভয় পায়। আর ওখানে বিল্ডিংটা কি এখনো আছে? জি পরিত্যক্ত অবস্থায়? এখনো আছে। আচ্ছা, এই বিল্ডিংটাতে আর কেউ কি কোনো ধরনের ভয় টয় পেয়েছিল? ওখানে আপনার ওই মাঝে মাঝে কিছু দেখা যায়, অর্থাৎ সাদা কাপড় পরা এই ধরনের কিছু, আর সাপ দেখা যায়, প্রচুর সাপ। সাপটা নয় থাকতে পারে, সাপ থাকতে পারে পরিত্যক্ত বাড়ি building এ, যেহেতু, Right. সেখানে সাপ হয়তো থাকতে সাপ পারে। আই থিঙ্ক ইটস আ গুড প্লেস টু ভিজিট। ভিজিট, রাইট। সেই জন্য আমি একটু বিস্তারিত জিজ্ঞেস করছিলাম। তো এরপরে কি হলো? আপনি যখন নাইট গার্ডদের ওখানে গেলেন, আর কোন ধরনের কোনো প্রবলেম হয়েছে কি? যে নাইট গার্ডের ওখানে যাওয়ার পরে তখন আমি তাদের ওখানে ছিলাম। তো তারপরে আর সাহস হলো না যে আমার রুমে আসবো, একা থাকবেন, একা সেই থাকবো। সাহসটা কিন্তু না তারপরে আসলে। এ ব্যাপারে এ ধরনের কোনো সমস্যা হয়নি। বাট যখন আমি মসজিদে যাই তো বিল্ডিং এর দিকে মাঝে মাঝে তাকাই কেউ আছে কিনা, তো মাঝে মাঝে দেখি সাদা কাপড় পরা, অর্থাৎ এই সাদা কাপড় পরা বলতে কি যে আমার মতো আর কি, ওই সাদা জুব্বা পরে পাগড়ি পরে, যে উনিও মনে হয় যে নামাজ পড়বে এরকম মনে হয়। তো আমি অতটা খেয়াল দিই না, যে কারণ ওখান থেকে একবার আমাকে ডাকছিল, তো যদি আমি ওই দিকে যাই আমাকে মেরে ফেলতে পারি এরকম। আচ্ছা, আপনি এখন যেখানে থাকছেন জি। ওই রুমটা কি ওই আগের রুমেই আছেন এখন? জি না, আমি চেঞ্জ করে নিচ্ছি। এরপরে এই রুমটা চেঞ্জ করে ফেলেছেন? আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে যেই লাশটার জানাজায় আপনি গিয়েছিলেন সেই মৃত্যু খবরটা কি পরবর্তীতে ছড়িয়েছিল? তেমন ভাবে ছড়াইনি। আসলে কার মৃত্যু হয়েছিল ওই এলাকারই, যেহেতু আপনার তো চেনার কথা, জি। ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার কথা, যেহেতু আত্মহত্যা করা হয়েছে, এই আলোচনাগুলো আসলে লাশটা কার ছিল, কি ছিল, সেটা কি পরবর্তীতে আপনি কোন রকম খোঁজ নিয়েছিলেন? লাশটা ওই বাড়ির একটা ছেলের ছিল, কিন্তু আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু দেখলেও আমি চিনবো না। উনি ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকতেন না, তো ঢাকা থাকতেন, হঠাৎ আসলে আসতেন। ঘটনা হচ্ছে কি, এই সুইসাইডের যে ঘটনাগুলো আছে এমনিতেই সবসময় একটু ধামাচাপা দিয়ে রাখার একটা Right.
টেন্ডেন্সি থাকে, সেই জন্য হয়তো ওইভাবে ছড়ায় না আর কি। আর যদি প্রভাবশালী হয় তাহলে তো কথা ব্যাপারটা হচ্ছে কি, মেবি বিকজ আই সি আ লট অফ মুভিজ, এই জন্য হতে পারে। মানে আমি এভাবে চিন্তা করছিলাম যে ওই লাশটা অপঘাতে যে মৃত্যুটা হয়েছে, আত্মহত্যা করা একটা মৃত্যু, তাই না? এমন কি হতে পারে না যে দেখ একটা কিন্তু বাজে সিচুয়েশন তৈরি হয়েছে লাশটাকে ঘিরে, যে কেউ জানাজা করাতে চাচ্ছে না জি। বা জানাজা করার লোক পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে। সো এমন কি হতে পারে না যে সেই লাশটাই কোনো এক অশরীরী উপায়ে সানোয়ার ভাইকে ডাকছিল যে তুমি আসো, আমার জানাজাটা পড়ে দিয়ে যাও, আই এম হ্যাভিং পেইন, আমার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। জি, জি। এমন কি হতে পারে না? হতে পারে। এই কারণে আমার এই প্রশ্নটা করা। একটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু যখন জানাজা পড়িয়ে আসছিল অংশগ্রহণ করে তখন এই ঘটনাটা দেখেছে, এবং এখানে উনি নিজে থেকে ওই যখনই শুনেছে যে এটা সুইসাইডাল কেস, তখনই কিন্তু একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে। তো এখানে মেন্টালও একটা কিছু একটা বিষয় হতে পারে। তো আমি জানি না যে আসলে ঘটনাটা কি, কিন্তু মেন্টাল হোক আর যাই হোক, ওই সিচুয়েশনটা ওই রাতের বেলা এইভাবে ডাকাটা, আই থিঙ্ক তুই হোক আর আমি হই যেই হই, Very natural, কারো ভয় পক্ষেই পেতেই এত হবে। সহজ হতো না। যাই হোক সানোয়ার ভাই, এর পরবর্তীতে আর কোনো ধরনের ঘটনা কি আছে জি আছে। শুনি আমরা সেটা। ওই একই বছর রমজান মাসের ঘটনা, সেটা আমরা দু বন্ধু, তো উনি হাফেজ সাহেব, ওনার পুরো নাম ফয়সাল ইসলাম ফাহাদ। আচ্ছা তো ওনার বাড়ি ঘেউরকুল গ্রামে, তো আমার বাড়ি ঘেউরকুল গ্রামে। আচ্ছা আমি আরো মাঝে মাঝে প্ল্যান করতাম একদিন রাতে শুভ না, আচ্ছা ওই কলেজ মাঠ দিয়ে ঘুরবো। আচ্ছা আর লোকে বলে যে এখানে খারাপ জায়গা দিয়ে কি আছে, এই আমরা দেখবো আর তাদের সাথে কথা বলবো যে তারা কি আচ্ছা আসলে মূলত এখানে কেন থাকে। কিন্তু আমরা যদিও ভয় পাই, কিন্তু একটা সাহস আছে যে তাদের সাথে কথা বলার মতো। বা আপনারা জানেন বেশ কিছু, তো সেই জন্য আপনাদের মধ্যে জি। একটা আত্মবিশ্বাস আছে। জি জি। ওকে। তো একদিন যেটা ঘটলো সেটা তারাবির নামাজ শেষে আমি খাওয়া দাওয়া করে আমি আমার রুমে আসছি যে শুয়ে থাকবো। তো তৎক্ষণাৎ আমার দরজায় কেমন যেন নক দিল। তো আমি বললাম কে? বললো যে আমি ফয়সাল, আসো আমাকে আসো, এইভাবে বলে, যেহেতু আমার অত্যন্ত কাছের লোক। বললো যে যাবি না। আমি বললাম যে কোথায়? বললো যে কেন আগে বলছিলি যে আপনারা যে এই plan করে যে রেখেছিলেন, ওই ওই মাঠে জায়গাগুলো ঘুরে যাবো, দেখবেন। আজকে সারা রাত ঘুমাবো না। আচ্ছা আচ্ছা তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা গেলাম, যাওয়ার পরে আমি মাঠ দিয়ে ও আমার সাথে, কিন্তু এখানে একটা বিষয়, ও আমার যে একেবারে সাথে তাও কিন্তু না, একটু পাশে। তা আমার ওইরকম খেয়াল নাই যে আমি ওরে হাত ধরে যাবো, এই ধরনের কিন্তু প্ল্যান নাই। যেহেতু আমরা দুজনেই, আর দুজনেই যেহেতু টুপি নিজেদের মতন আছেন আর কি। নিজেদের মতোই আছি, তো কলেজ মাঠ দিয়ে হাঁটবে এরকম। ও আমার চেয়ে কিছুটা দূরে থাকে। কলেজ মাঠে অনেকক্ষণ হাঁটলাম, কিন্তু কথা বলি না। অর্থাৎ তোর সাথে যে কথা বলবো, ওর সাথে কথা বলার ওরকম প্রয়োজন মনে করি না। তো আমরা যার যার মতো রয়েছি। তবে আমার একটা অভ্যাস যে ম্যাক্সিমাম সময় ফেসবুক ইউজ করা, আচ্ছা। ফেসবুকে চ্যাট করতেছি। আচ্ছা আচ্ছা তো ওই আমাকে বললো যে চল ওই সামনের দিকে চল। তো সামনের দিকে বলতে ওই মাঠের দক্ষিণে ওখানে দুইটা শ্মশান আছে, আচ্ছা আচ্ছা একটা নদীর ওপার আর একটা নদীর এপার। নদী বলতে একটা খাল, আচ্ছা আচ্ছা দুইটাই কলেজের এরিয়ায় পড়ছে। তো ওপার যে শ্মশানটা, সেটা হলো মানুষ মাটি চাপা দিয়ে রাখে, আর আচ্ছা। এপার যে শ্মশানটা সেটা মানুষ পোড়ায়, আচ্ছা, আচ্ছা। চিতা যেটাকে বলা হয়। বুঝতে পারছি। তো আমাকে বললো যে ওই দিকে চল, তুই না জিন দেখবি, জিনের সাথে কথা বলবি, জিন ভূতের সাথে। আমি বললাম হ্যাঁ অবশ্যই কথা বলবো, তো চল যাই। আমি ওকে নিয়ে গেলাম। আচ্ছা যাওয়ার পরে যখন ওই খালের কাছাকাছি, ওই নদীর নাম নোয়াই নদী। আচ্ছা আমাদের ঘিউরকুল এলাকার লোক কিংবা আশেপাশে সকলে চিনে নোয়াই নদী নামে। আচ্ছা, আচ্ছা। ইতিহাসে আছে যে নদী একসময় অনেক বড় ছিল, এখন চেপে গেছে আর কি, খালের মতো হয়ে গেছে। যাই হোক আমি আরো রয়েছি, তো আগের মতোই কথা বলতেছি না। তো আরে যখন বললাম যে তোর মোবাইল কো ফেসবুকে ঢুক, কোনো অ্যান্সার নাই। ভাবলাম আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, তো কোনো কিছু বললাম না। এখন কিছুক্ষণ পরে ডাক দিল ফয়সাল বলে। কে ডাক দিল? অর্থাৎ ওপার থেকে, ওপারে যে শ্মশান, নদীর ওপার থেকে, মানে ওই খালের ওপার থেকে ডাকছে কেউ একজন। জি আচ্ছা। ফয়সাল বলে, মানে আপনার ফ্রেন্ডটাকে ডাকছে? যে আমার ফ্রেন্ডটাকে ডাকছে, আমাকে না। তো আমি আশ্চর্য বোধ করলাম যে আমাকে কেন ডাকলো না। আর আমি ওকে বলতেছি যে ফয়সাল অ্যান্সার কিন্তু দিস না, আচ্ছা ডাকতেছে যে অ্যান্সার দিস না।
আচ্ছা। ও আমার কোনো উত্তরই দিচ্ছে না, আসলে তো আমার কথাও নিচ্ছেই না, আমার কথাও শুনেই যাচ্ছে। সে চুপচাপ আপনার পাশে, আমার পাশে বলতে একেবারে পাশে তা না, মোটামুটি একটা মিনিমাম দূরত্ব সে বজায় জি, রেখেছে। জি। আর যেটা আমি আসার সময় আগেই সতর্ক হয়ে যে আয়াতুল কুরসি পড়ে সূরা এই ফালাক নাস পড়ে আমি আগে সতর্ক হয়ে আসছিলাম আচ্ছা। যে যদি কোনো সমস্যা হয়, আর হওয়াটাই স্বাভাবিক যেহেতু ওখানে ভয়ঙ্কর একটা জায়গা। আচ্ছা। যাই হোক, যখন ওকে দ্বিতীয়বার ডাকলো যে ফয়সাল, কেমন একটা অদ্ভুত কণ্ঠে, তো আমি ফয়সালকে বললাম যে ফয়সাল, এটা তো খারাপ জিনিস, চল যাই। ও আমার কোনো কথাই শুনছে না, কেমন জানি বললো যে না দেখবো জিনিসটা কেমন। আচ্ছা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও যেহেতু সাহস করছে, আমি যদি আয়সা পড়ি তো এটা ভিতর পরিচয় না, তার কারণে আমি আর এরকম পিছলাম না। আচ্ছা। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখি ওই কেমন জানি, অর্থাৎ কিছুক্ষণ পরে কেমন জানি শব্দ হলো, আমার একটা ভয় সৃষ্টি হলো। আমার এমন একটা ভয় লাগছে, আমি ফয়সাল রে যা ধরবো যে ফয়সাল, এবার আমার বাম হাত, হ্যাঁ। অর্থাৎ বাম পাশে ছিল তো, আচ্ছা। আমি বাম হাতে গেলাম ফয়সাল, এবার তো বলার পরে দেখি ও নাই। হঠাৎ করে আপনার পাশে সে নাই? জি না, হঠাৎ করে শোনাই। আমি বললাম ফয়সাল গেল কোথায়, মনে মনে বলতেছি। তারপরও আমি জোরে ডাক দিলাম ফয়সাল কই, আচ্ছা। কোনো অ্যান্সার নাই, ও নাই, কোনো সারা শব্দ নাই। এবং অপর দিক থেকে যে ডাক ছিল সেই ডাকও এখন বন্ধ? সে ডাক যদিও বন্ধ, আমি ফিরবো এমন টাইমে আমার চার সাইড দিয়েই ফয়সাল হাজির। মানে চার side দিয়ে হাজির মানে? অর্থাৎ যে আমাকে ডেকে নিয়ে গেছিল, আমার যে ফ্রেন্ড ফয়সাল ইসলাম ফাহাদ, ওই উপস্থিত, অর্থাৎ ওই অনেকগুলা। My Okay, goodness. মানে একটা না, মানে আপনি বেশ কয়েকটা যে ফয়সাল বেশ দেখতে কয়েকটা, পাচ্ছেন। একাধিক, যেটা আমি গুনেও বলতে পারবো না যে কেমন। আচ্ছা। আমি যেদিকে তাকাই শুধু ওই, তখন আমার আরো ভয় পাইলো যে কিরে ফয়সাল এত দিকে। আমার ওই টাইমে কেস করছে এটা তো খারাপ কিছু, অবশ্যই। তখন আমার আরো ভয় হয়। আমি তখন নিচের দিকে তাকাই, নিচের দিকে তাকানোর পরে ওখানে একটা ওখানে আপনার মেহগিনি গাছের বাগান ছিল। আচ্ছা। তো মেহগিনি গাছের কিন্তু ডাল মাঝে মাঝে পরে ছোট ছোট গুলা পাতার সাথে ঝরে পড়ে। তো একটা ডাল দেখে আমি সূরা পড়ি, অর্থাৎ ওই আয়াতুল কুরসি পড়ার পরেই সূরা ফালাক নাস পড়ি। আর আমার কাছে কাছাকাছি আসলেও আমাকে ধরতে পারতেছেন, যেহেতু আমি আগে সতর্ক হয়ে আসছিলাম। অর্থাৎ এটা করে ফু দিলাম, ফু দেওয়ার পরে চার সাইডে আমি ঘোরালাম সার্কেল আঁকলেন একটা। যাতে যেন আমার উপর কোনো ক্ষতি না করতে পারে, আচ্ছা। এরকম একটা বিষয়। এখন বলতেছে ওই ফয়সাল, যে আমার ফ্রেন্ড হয়ে গেছিল, যে কিরে আস চল জায়গা, মানে আপনাকে ওইখান থেকে বের করে নেওয়ার জন্য তখন আমার একজন। আচ্ছা। আচ্ছা। আমি বললাম যে কই গেছিলা, ওকে আমি কিন্তু এখন বুঝতেছি যে ও ফয়সাল না। তারপরে আপনি বুঝতে দেন? জি। আর তারপর আমি ওকে বলতেছি কই গেছিলা, কই কেন আমি তো এখানেই। আচ্ছা। কই তোমাদের ডাকলাম পাইলাম না, জি আমি তো এখানেই, তুমি তুমি বেরিয়ে আসো আমাকে বলতেছে। তো আমি বললাম যে না আমি বেরোবো না, এই জায়গায় আমার ভালো লাগতেছে, তো সামনে গেলে সমস্যা হইতে পারে, আমি আছি না। আচ্ছা। আমি বললাম না, পরে বললাম আমি তোমার সাথে যাবো না। ও কেমন যেন একটা অন্যরকম আকৃতি হয়ে গেল, ও আর ফয়সাল নাই, কেমন যেন। আচ্ছা। আমি দেখাও কেমন যেন বেহুশের মতো। আমি ওই টাইমে কিন্তু জ্ঞান হারা হইনি। তো আমি চোখ বুঝে দৌড় দিলাম, আর সামনে অর্থাৎ ওই বাগানটা ছিল 4 থেকে 5 লাইনের এই গাছটা, ফাঁকা ফাঁকা গাছগুলা লাগায়, যেহেতু ওগুলা আর কি কাঠ বানানোর জন্য লাগানো হয়েছে। তো আমি চোখ বুঝে ওই এরিয়াতে দৌড় মারলাম। দৌড় দেওয়ার পরে তো ওখানে সামনে যদি দৌড়িয়ে যাই তো কলেজের নাইট গার্ড অবশ্যই থাকবে, তো মাঠেও চোখ বুঝে দৌড়াই। আচ্ছা। দৌড়িয়ে যাওয়ার পরে আমি যখন ওই মসজিদের কাছাকাছি যাই, আমার যেখানে গেছিলাম ওখান থেকে মসজিদের দূরত্ব মোটামুটি 100 গজের মতো। আচ্ছা। কিন্তু ওখানে খোলা মাঠ তো, যার কারণে সমস্যা হয়নি। আমি যে পিছলে পড়ে যাব এমনটা হয়নি। আচ্ছা। ওইটা আমি এত যে ভয় পাইছি, মানে যে পিছন থেকে ডাকা, তাও ডাকে নাই, অর্থাৎ ডাকলেও হয়তো আমি খেয়াল করি নাই, দৌড়ের অবস্থায় পিছনে কি আছে আমি খেয়াল করিনি। তো আমি আসলাম, আসার পরে নাইট গার্ডদেরকে বললাম এরকম। তবে নাইট গার্ড একজন আছে, উনি এত কবিরাজের মতো হিন্দু। আচ্ছা। আচ্ছা। ওনার নাম হলো অক্ষয়। আচ্ছা। তো উনি বললে যে সত্যি এখানে কিছু আছে, যেটা আমি 35 বছর যাবত এখানে আছি। আচ্ছা। উনি 35 বছর অনেকবার হয়তো বা দেখেছেন। জি, উনি হয়তো দেখেছেন, যার কারণে বলছে তোমার একা একা এখানে যাওয়া ঠিক হয়নি। আমি বললাম যে না, আমি তো একা একা যাইনি। আচ্ছা, পরবর্তীতে আপনার ফ্রেন্ড ফয়সালের সাথে কথা হয়েছে আপনার? জি অবশ্যই হয়েছে। তো ফয়সাল ওই রাত্রে ফজরের সময় ওনার সাথে কথা হয়েছে। উনি স্বাভাবিকভাবেই সেহরি খেয়ে আসতেছে মসজিদে। আমি ওকে বললাম কিরে কালকে আমারে ডাইকা নিয়ে যে তুই আবার আয়সা বললি যে, তখন ও হাসে।
আসলে ওই তোর কি মাথা নষ্ট হয়েছে, আমাকে এইভাবে বলতে তোর কি মাথা নষ্ট হয়েছে, যা আমি তোকে ডাইকে নিয়ে আসা করো। আমি তো তারাবির নামাজ পড়ে আমি শুয়ে পড়ছি, আমার তো ওই টাইমে আরো ভয় লাগলো। তখন আমি ওরই বললাম যে এইরকম কাহিনী। তখন ও আমাকে সতর্ক করলো যে তোকে ডাক দিছাল কয়বার, আমি বললাম 2 বার। দুইবার ডাক দিছে, তোকে যদি 3 বার কিংবা 4 বার ডাক দিত তাহলে তুমি মনে করতে আমি, কারণ ওরা তো ও আমাকে বলতেছে যেটা ওরা নাকি 3 বারের বেশি ডাকে না। এটা আমিও শুনেছি, আমরা ডরেও বেশ কয়েকবার শুনেছি, আগেও শুনেছি এরকম যে নিশি ডাকে, নিশি ডাকলে নাকি অ্যাটলিস্ট 3 বার জিজ্ঞেস করতে হয় কে। হ্যাঁ, চতুর্থবারে যদি সে জবাব দেয় তাহলে সে আসলেই মানুষ, আর যদি 3 বারের পরে সে আর জবাব না দেয় তাহলে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, সানোয়ার ভাইদের রেহান যে একটা ওনাদের বন্ধুদের মধ্যে যে কিউরিওসিটি, এমন একটা মানে আমার খুব আগ্রহ নিয়ে মানে ডরের একটা স্পটের আমি একটা সন্ধান পেয়েছিলাম কুমিল্লার কোন একটা জায়গায়। আচ্ছা, আমি জায়গার নামটা এখনই আমি ফ্ল্যাশ করছি না, কারণ কোন একটা এপিসোড আমার সেখানে ধারণ করার ইচ্ছা আছে। তো সেইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে সন্ধানটা দিয়েছিল যে ওখানে একটা কবর আছে রাস্তার পাশে। এই কবরটাতে মানে অনেক মানুষ ওদের এলাকার রাতের বেলা ভয় পেয়েছে, এবং একজনকে এমন হয়েছে যে কবরের কাছে পরের দিন সকালবেলা মানে খুব বাজে ভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে, মানে খুবই মুমূর্ষ অবস্থায়। তো আমার হলো যে তাহলে ঠিক আছে এটা আগে দেখে আসি কবরটার কি অবস্থা। তো মোটর সাইকেলে করে আমরা দুজন যাচ্ছিলাম, বিশ্বাস কর মানে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, কবরটার কাছাকাছি যখন যাব সিরিয়াসলি আমার আর সাহস হয়নি। যে ঘটনাগুলো ওর কাছে শুনেছি এবং কবরটার যে ধরনের বর্ণনা ও দিয়েছে, কাছাকাছি যাওয়ার পর আমার কিউরিওসিটি আসলে দমে গেছে। মনে হচ্ছে না কোনো একটা টিম নিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েই ওখানে যাওয়া উচিত। সো এটাই আর কি একটু বলতে যাচ্ছিলাম যে এরকম কিউরিওসিটি নিয়ে হুটহাট যেখানে খুশি সেখানে যদি চলে যাই, যে কোনো কিছুর ঘটনার সম্মুখীন হইতে। এটা মনে হয় উচিত না কারোই। ওকে সানোয়ার ভাই, অনেক ধন্যবাদ যে সানোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কয়েকটা বেশ ইন্টারেস্টিং ঘটনা পেয়েছি, এবং আমার খুবই ইচ্ছা হচ্ছে সেই জায়গাটাতে যাব, ওই যে পুরনো যে বাড়িটা যেখানে মানে অপঘাতে মৃত্যু হয়েছে একজন নাইট গার্ডের। আমাদের নাগরপুরে অনেক পুরাতন বাড়ি আছে, যেটা আপনারা শুনছেন কিনা জানি না, জমিদার বাড়ি, এই ধরনের পুরাতন বাড়ি আছে। আসলে পুরাতন বাড়ির মধ্যে কোনো একটা কিছু ব্যাপার আছে। আজকে সানোয়ার ভাইয়ের গল্প শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। এটা আমার নিজের সাথে ঘটেনি, আমার দূর সম্পর্কের এক মামার সাথে ঘটে। ওনার নাম হচ্ছে লিমন। তো উনি কোনো একজন পীরের অতিরিক্ত ভক্ত, এবং সেই পীর হচ্ছে ওই রকম কিছু না যে তোকে আমি এত টাকার বিজনেস দিয়ে দিব, তোর চাকরি হয়ে যাবে, এই ধরনের না। উনি জাস্ট একজন শিক্ষা গুরুর মতন অনেক কিছু ধর্ম বিষয় উনি শেখাতে পছন্দ করেন, যারা ওনাকে ভালোবাসে গিয়ে তার কাছে বসে শোনে এরকম। তো তার সাথে দেখা করতেই কোন এলাকায় কি আমি এটা বলবো না, কারণ উনি লুকায়িত থাকতেই পছন্দ করেন। উনি চায় না ওনাকে বেশি মানুষ চিনুক, ওনার হাজার হাজার ভক্তবৃন্দর ওনার দরকার নেই। ওনার কথা হচ্ছে এরকম। তো সামহাও আমার মামার সাথে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে বলে যে দেখো বাবা, তুমি তো আমার কাছে আসছো, তুমি তো আমাকে পছন্দ করো, কিছু সমস্যা তোমার হতে পারে, খুব সাবধানে থেকো, ভয় পাওয়ার কিছু নেই। ওনার কাছে যখন থাকতে গেল উনি কোন এক রাতে, ওই গ্রামেরই আরেকটা বাড়িতে তার স্থান হলো। বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি, জমিদার বাড়ি, অনেকগুলো রুম। তো সেখানে সবকিছুই একসময় ভালো রকম জমিদারি ছিলেন তারা। তো সেরকম একটা খাটে, যেই খাটে ওনাকে শুতে দেওয়া হয়, সেই খাটটা আসলে খাট না, পালঙ্ক। তখনকার আমলের ছোট 3টা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় খাটে, এই ধরনের এক ধরনের খাট ছিল। হ্যাঁ, উঁচু খাট। তো সেরকম একটা খাটে ওনাকে শুতে দেওয়া হয়, একতলাতে উনি শুয়ে। তো গভীর রাত্রেবেলা উনি হঠাৎ করে স্বপ্নে দেখছেন যে ওনাকে একজন বুড়ো মতন মানুষ বলছে যে তোমার এই গ্রামে থাকাটা ঠিক না। তো বুড়ো লোকটা পুরোপুরি কালো কাপড়ে আবৃত, হ্যাঁ, তার মাথার চুলের অনেক জট, ঠিক আছে, লাল সাদা বিভিন্ন রকম কাপড় বাঁধা, পাগল পাগল লাগছে দেখতে, এরকম একটা লোক। কিন্তু তার চোখগুলো অদ্ভুত টকটকে লাল এবং চোখে কোনো মনি নেই। হ্যাঁ, তুমি এই স্বপ্নটা দেখে উনি ধরবর করে ঘুম ভেঙে উঠে উনি যখন সামনে তাকায়, সামনের জানালাটা খোলা, যেটা উনি বন্ধ করে শুয়েছিলেন, সেই জানালায় ওই লোকটা দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। উনি এতটা বেশি ভয় পায়, গভীর রাতে ওইখানে আর কেউ নেই, উনি কি করবে বুঝতে পারছে না। উনি মনে মনে যে অত সূরা জানে পড়ার চেষ্টা করে অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখে, আবার চোখ খুললে দেখলো যে না, দ্যাট থিং ইজ স্টিল ওভার দেয়ার। এবং তার আচরণ দেখে এমন মনে হচ্ছে যে সে খুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাকাচ্ছে যে এবার তুমি কোথায় যাবে, এই ধরনের একটা লুক ছিল তার কথা অনুযায়ী। এরপরে উনি ভাবে যে থাক, সবকিছু তো মোকাবেলা করা সম্ভব না, কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াই ভালো। তো উনি যেটা করে, উনি কলেমা পড়তে পড়তে পাশ ফিরে শোয়ার চেষ্টা করে। পাশ ফিরে শুতে গিয়ে প্রথমে টের পায় তার শরীরে কোনো শক্তি নেই।
সে নড়তেই পারছে না। এই অবস্থায় তার মনে হয় তাকে বোবা ধরা টাইপের কোনো ব্যাপার হয়েছে, যে কারণে এরকম উদ্ভট স্বপ্ন সে দেখছে। অনেক কষ্টে নিজের ভিতরে শক্তিটা কোনোভাবে সঞ্চয় করে সে পাশ ফিরে, পাশে আরেকটা জানলা, সেই জানলাটা খোলা, সেখানে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবারে তার আর কোনো মাথা ঠিক থাকে না, সে চিৎকার করার চেষ্টা করে, কোনো চিৎকার বের হয় না। পরের দিন দুপুরে 1টা-1:30টার দিকে তাকে অনেক কষ্ট করে দরজা ধাক্কিয়ে ঘুম থেকে ভাঙিয়ে ওঠানো হয়। ওটা কি ছিল না ছিল সেটা সে জানে না। এবং সেই একই জায়গায় তার 2 বছর পরে আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, যখন ওই এলাকায় একটা বিয়ে খেতে উনি যায়। ওই এলাকাতেই, ওনাদেরই গ্রামের বাড়ির দিকে। ওই ঘটনাটা আরো ভয়ঙ্কর। ওই একই রুমে আবার ওনার থাকতে হয়, এবং থাকতে গিয়ে উনি থাকতে চায় না। ওনার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে থাকার প্ল্যান ছিল, বাট সেই ফ্রেন্ডেরই আত্মীয়ের বিয়ে, সে খুব ব্যস্ত। তো বলে যে তুই ঘুমা, আমি আসছি। তো রাত্রে যখন 2:30-3টা বাজে, তখন তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে তার প্রথমে সে ভয়ে চোখ খোলেনি, কারণ তার মনে হয়েছে আবার সেই জানলা খোলা দেখবে, আবার সেই লোকটাকে দেখবে। অনেক কষ্টে সাহস করে সূরা পড়তে পড়তে সে চোখ খোলার পরে দেখেছে না, জানলা টানলা বন্ধ আছে, কিন্তু এক বাচ্চার কান্না শোনা যাচ্ছে। তো তার ভয় লাগে, সে নিচে তাকায় খাট থেকে। খাটে ঠিক সিঁড়িটা যেখানে, সেখানে একটা বাচ্চা ওঠার চেষ্টা করছে এবং কাঁদছে। এবং বাচ্চাটা খুবই ফর্সা, ফর্সা বলতে উজ্জ্বলতা, একরকম তার ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে, এমন একটা ব্যাপার। তো রাত্রে ওখানে হারিকেন একটা জ্বালানোই থাকে সবসময়, সাপখোপের ভয়ে। তো ওই আলোতে বাচ্চাটাকে দেখা যাচ্ছে এবং বাচ্চাটা কাঁদছে। তো তার তখন ভয়টা কেটে যায় যে কোনো একটা বাচ্চা বিয়ে বাড়ি হয়তো কাঁদতে কাঁদতে চলে আসছে এখানে, এখন কি করবে, হয়তো পাশের রুমে দিয়ে আসতে হবে বা আশেপাশে কোথাও দিয়ে আসতে হবে। তো সে তার বন্ধুকে কয়েকবার জোরে জোরে ডাকে, কিন্তু কেউ শুনতে পায় না। তো সে যেটা করে, সে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য আগায়। তো বাচ্চাটার হাত ধরে যখন সে বাচ্চাটাকে একটু উপর দিকে আনতে নেয়, হাতটা খুলে তার হাতে চলে আসে। এবং তখন বাচ্চাটা তার দিকে তাকিয়ে হাসছে, বিকট জোরে বড়দের গলায় হাসছে। এবং ওইখানেই তিনি অজ্ঞান হয়ে যান। এখন পর্যন্ত ওই গ্রামে আর কখনো তিনি যাননি। আসলে মানে থিংস হ্যাপেন। আচ্ছা, যাই হোক, তুই যখন এই ঘটনাটা বলছিলি, মানে ওই পুরনো বাড়ির কথা মনে হতে, মানে আমার একটা ঘটনার কথা মনে পড়েছে। আই থিঙ্ক এখন ঘটনাটা না বলি, কোন একটা সময়, হয়তোবা আজকেই, হয়তোবা অন্য কোনো দিন ঘটনাটা বলবো। একটা পুরনো বাড়িকে, মানে পুরনো বাড়িকে ঘিরে, এবং এটা হচ্ছে আমার মামা বাড়ি যেখানে, ওখানে প্রচুর জমিদার বাড়ি আছে, পরিত্যক্ত অনেক দালান কোঠা রয়েছে। তো সেখানেই কোনো একটা পরিত্যক্ত বাড়িতে ঘটনাটা ঘটেছে। তো কোন একদিন এই ঘটনাটা অবশ্যই বলবো। আজকে আমরা আমাদের অনেক অনেক শ্রোতা বন্ধু আছে যারা আমাদের মুখ থেকেও অনেক গল্প শুনতে চায়। এই ঘটনাটা আমার হঠাৎ পুরনো বাড়ির কথা বলাতে মনে পড়েছে। ওই ঘটনাতে আমি ছিলাম, আমার মামা ছিল। ঘটনাটা জাস্ট এখন মনে হওয়ার পরে মানে আমি নিজেই ভয় পাচ্ছি যে ঘটনা এমন একটা ঘটেছিল। যাই হোক, কোনো একদিন এই স্টোরিটা অবশ্যই হবে। ওয়েট করুক আমাদের শ্রোতা বন্ধুরা, পরে এক সময় অবশ্যই শুনবো আমরা। ওকে, আমরা নেক্সট স্টোরিতে যাই। রাইট, থ্যাংক ইউ সানোয়ার ভাই। চলুন আরেকটা গল্প শুনি আমরা এখন। রবিন ভাই, রাইট? জি। ওকে রবিন ভাই, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু পরিচয়টা জানি আপনার। আমি মুগ্ধাপাড়া থাকি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে মানবিক শাখার স্টুডেন্ট। ওকে, সমস্ত ঠিকানা একবারে দিয়ে দিয়েছেন। আচ্ছা রবিন ভাই, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা আছে। তো প্রথমে আমার যে ঘটনাটা একটু শোনার জন্য কিউরিয়াসিটি আছে। একটা, আপনি খুব সম্ভবত আপনার নানার কাছ থেকে শুনেছিলেন কিছু একটা ঘটনা। তো এই ঘটনাটা কি একটু আমরা জানি। আমি আমার নানার কাছ থেকে শুনছি যে আজ থেকে 54 সনের কাহিনী, 1954 সালে সনের কাহিনী। আচ্ছা। তো আমার নানার ভাগিনা আবুল কাশেম, সে আর্মিতে জব করে, আর্মিতে ট্রেনিং করতো। তো সে আর্মিতে চাকরি করতো। ওকে। তো গ্রীষ্মের বন্ধতে সে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে সাধারণত মানুষ বিশ্রাম নিতে যায়। গ্রামের মধ্যে সাধারণত এটা হয়। তখন তো মনে হয় কারেন্টও ছিল না। না, কারেন্ট ছিল না, তখনকার অনেক আগের কথা। তো বিশ্রাম নিতে তার বাড়ির দক্ষিণ সাইড একটা বেঞ্চ ছিল। মানে কিসের বেঞ্চ? বাঁশের। ওকে। আর জায়গাটা কেমন ছিল যেখানে বেঞ্চটা ছিল? বাড়িটা খুবই জঙ্গল, গাছগাছালি, সামনে বিশাল জমি। ওকে। তো বেঞ্চটা যেখানে ছিল সেখানে আশেপাশে গাছ চতুর্দিকে, এবং সামনের অংশটাতে খোলা জমিন, এরকম একটা জায়গায় বাঁশ দিয়ে বানানো একটা বেঞ্চ ছিল। ওকে। সে বিশ্রাম নিতে এক পর্যায়ে সে ঘুমায় গেছে, ঘুমিয়ে যায়, ওটার মধ্যে ঘুমায় যায়। তো সন্ধ্যা আজান দিবে ভাব, মানে ঘুমের মধ্যে কি মানে সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ ঘুমিয়ে গেছে। জি। আচ্ছা। তো সে ফিল করতেছে যে তার পাশে একজন শোয়া আছে বা লড়াচড়া করতেছে, কিন্তু তার শরীরে পশম। আচ্ছা, মানে যেই জিনিসটা নড়াচড়া করছে সেই জিনিসটা শরীরে পশম। ওকে। তো সে ডান কাঁধে শোয়া ছিল, সে এক পর্যায়ে বাম কাঁধে চলে যায়। বাম কাঁধে চলে যায়, তার বাম হাতের বগলের নিচে সে জিনিসটাকে আটকে ধরে। আচ্ছা। আটকে ধরার পর তারা এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। তো তার ভাই পুষ্করিণী পাড় থেকে হাত মুখ ধুয়ে
উঠতেছিল, তো মানে সে যে বিশ্রাম নিচ্ছিল তার ভাই ওই সময় পুষ্কুনির পাড়ে গিয়েছিল কোন একটা কাজে। জি আচ্ছা তো সে টের পেলো বাড়ির দক্ষিণ সাইড থেকে যেমন কেমন একটা আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা। তো তার ভাই জিজ্ঞেস করে ওখানে কে রে? তো তার ভাই, তার ছোট ভাই বলতেছে, আবুল কাশেমি বলতেছে, ভাই আমি ধরছি, এদিকে আসেন। তো কি ধরছো? তো আসতেছি। তো দেখেন এই ধরছি। কি ধরছো? দেখেন বগরে ধারে নাকি কিচ্ছু নাই। তো তার ভাই বুঝতে পারে ব্যাপারটা, তো জিজ্ঞেস করে যে তখন কি ওই জায়গার মধ্যে কিছু মানে ধস্তাধস্তি করলে তো একটা চিহ্ন হ্যাঁ, থাকে, মাটি উলট পালট, পাতা গাছের গাছের পাতা পাতা টাতা ভেঙে গেছে। আচ্ছা। তারপর তার ভাই বুঝতে পারে ব্যাপারটা, ভয় পাইছে না, কিসে ভয় পাবো? তো সে আবার তো আর্মি ট্রেনিং ছিল, অনেক বুদ্ধিমান ছিল। তো সে আচ্ছা ঠিক আছে তুই বাসায় যা, আমি তো তাকে কয়লা পোড়া আর দাও গরম দিয়ে তার পানি খাওয়ায় না, আর রাত্রিবেলা কোন মাছ খাওয়ার নেই। তার পরের দিন সকালে সে মাওলানার কাছে যায় বাড়ির। আচ্ছা। তো মাওলানাকে ব্যাপারটা বলে, সে বলে আমি মাগরিব আজানের পর তোমাদের বাড়িতে যাব। তো মাগরিব আজানের পর সে মাওলানা বাড়িতে যায় জিজ্ঞেস করে যে আচ্ছা আমাকে 4 জন সাহসী যুবক দিতে হবে। আচ্ছা। আর একটা কথা, বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিবেন, কারণ যে জিনিসটাকে হাজির করা হবে সেই জিনিসটা কোন রূপে আসে সে তো বলা যায় না। তো আচ্ছা সবাই বাড়ির দরজা জানলা লাগাই দেয়। তো 4 জন যে কখন? সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে, মাগরিব আজানের পরে, নামাজ পড়ার পরে। আচ্ছা আচ্ছা। তো 4 জন যুবককে বলে তোমরা হাতে শিকল বাঁধো, শিকল বাঁধে গোল হয়ে দাঁড়াও, কিন্তু তোমাদের সামনে অনেক কিছু আসবে, তোমরা কখনো ভয় পাবে না। ওই গোলের মধ্যে, চক্করের মধ্যে জায়নামাজ বিছিয়ে বসে মৌলবী। আচ্ছা, মানে ঘটনাটা হচ্ছে এমন, 4 জন শিকল পেঁচিয়ে হাতে গোল করে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝে ওই মৌলবী জায়নামাজ বিছিয়ে বসছে। ওকে। তো সে দোয়াদুরি পড়তেছে, এক পর্যায়ে সে দেখলো কি বাড়ির উত্তর একটা ঘর, তার চালে ধুরিস করে আওয়াজ হয়ে একটা বিড়াল এসে পড়লো। তো বিড়ালটা চালে বসে ম্যাও করতেছে আর 4 জনের দিকে তাকিয়ে আছে। তো 4 জনকে আবার হুজুর বললো যে তোমরা কখনো ভয় পেও না, তোমাদের যেখানে শিকল বাঁধছো সে হাতের উপরে এসে পড়বে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, এমনকি তোমাদের পায়ের সামনে এসে পড়তে পারে, কিন্তু কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে। তারাও চিন্তা করলো হুজুর তো সাথে আছে, কোনো ভয় নেই। যখন হুজুর দোয়াদুরি পাঠ করলো, ওই হাতের শিকল এসে পড়লো বিড়ালটা। এক পর্যায়ে মধ্যে গেল, মধ্যে যে পায়ের সামনে এসে গড়াগড়ি খেতেছে। তো তারা কিছুতেই পাও সরায় না, আর পাও সরালে কিন্তু ওটাকে আটকানো রাখা যাবে না। তো অনেকক্ষণ পর জিজ্ঞেস করতেছে হুজুর যে কতদিন ধরে বাড়িতে থাকো? আমি এই বাড়িতে 100 বছর ধরে থাকি। বিড়ালটা কথা বলতেছে, তত এখন যেতে হবে, আমি তো যাবো না, আর আমাকে এখান থেকে তাড়াতেও পারবি না। তো হুজুর বুঝতে পারছে জিনিসটাকে তাড়ানো সম্ভব না। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করতেছে আচ্ছা জিনিসটা তো তাড়ানো সম্ভব না, তাহলে আপনারা কাজ করেন, আপনাদের বাড়ির কোন সাইডটা আছে যে সাইডটা আপনারা মানুষ চলাচল করে না? আচ্ছা। আমাদের উত্তর সাইডটা তো প্রচন্ড জঙ্গল, ওখানে তো মানুষ আসা যাওয়া করে না, উত্তর সাইডটা দেন। তো উত্তর সাইডে বেসিক্যালি একটা গাব গাছ ছিল বিশাল, সেই গাব গাছটা ওকে আশ্রয় দেবার। তো বিড়ালটাকে, ওই বিড়ালটাকে ওটাকে বলা হয়, তোকে বলা হয় তুই এই গাব গাছে ছায়া যতটুকু আছে তার মধ্যে বসবাস করবি, কিন্তু তার বাইরে আসবি না। তো ওটাও বলে যে আমার ছায়ার মধ্যে যে আসবে তার ক্ষতি আমি করবো, কিন্তু তাছাড়া আমি কখন বাইরে যাবো না। ওই গোল চক্র, শিকল বাঁধানোর গোল চক্র থেকে একটা লাফ দেয়, চালে ওঠে, এক লাফ দিয়ে গাব গাছে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি বন্ধক দেওয়া হয়। বাড়ি বন্ধক দেওয়ার পরে সব সুন্দরভাবে কাটতেছিল দিনকাল। প্রায় 8-9 বছর পর ওই বাড়িতে তাদের যে যার সাথে ঘটনা ঘটছে তার ভাইটা আবার গ্রাম বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ার পর সে দেখে যে উত্তর সাইডে যে দুপুরবেলা সে দেখে যে একটা গাব বিরাটি গাব পেকে হলদি রসের মতো রয়েছে, হলুদ হয়ে গেছে। তো তার লোভ লাগছে, তো সে যা ওই গাব গাছে যে ডালে উঠলো, যে ডালটা ওই আপনার আমার মতো আপনার মতো 20-30 জন যদি ডালের উপরে দাঁড়ায় তারপর ভাঙবে না। তো ওই ডালের উপরে সে দাঁড়ায় যখন গাবটা ধরতে গেছে ওই ডালটা তো ভাঙছে, উপরের ডালটাও ভাঙছে। ভাঙার পর তার ডান হাত ভেঙে গেছে, পাঁজরে 3টা হাড্ডি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তো সে তাকে বরিশাল হসপিটালে ভর্তি করা হয়, তার 3 মাস ট্রিটমেন্ট করা হয়, তারপর সে সুস্থ হয়। তার মৌলবী আবার বলে যে তুই ক্ষতি করছিস কেন? আমি তো আগেই বলছিলাম যে আমার এখানে আসলে ক্ষতি হবে, এটা ছিল আমার ঘটনা। ওকে, তার মানে হচ্ছে মানে এর মাঝে আর কেউ ওখানে যেত না? না, এর মাঝে আর কেউ যায়নি। আচ্ছা আচ্ছা। ওকে, আপনার নানার কাছ থেকে এই ঘটনা আপনি শুনেছিলেন এবং আপনার নানারও কিছু একটা ঘটনা হয়তোবা আছে আমরা যেটা জানি, তো সেই ঘটনাটা কি ছিল? আমার নানারা তখন, এটা 1963 সনে, তখন তারা ধানের ব্যবসা করতো।
আচ্ছা, ধানের ব্যবসা থেকে দূর দূরান্ত কোথায় সেটাই? বরিশাল। বরিশালে আচ্ছা, দূর দূরান্ত যেত তারা। বরিশাল আগলঝাড়া থানা থেকে তারা মাদারীপুর চলে যায় ধানের ব্যবসা করতে। তো রাত সন্ধ্যা হয়েছে, ধান মন কিনলো গ্রামে হাটে, বিলগাঁও হাটে ধান কিনে তারা এমন একটা সুন্দর জায়গা পেলো যে জায়গাটায় নৌকা ভিড়ানো যায়। আচ্ছা, 8টা নৌকা ছিল তাদের, 8টা নৌকা ভিড়ে সবাই রান্না বাড়া করে যার যার মতো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে। তো নানা একা একা হুক্কা খাইতেছে। তো ওই নদী থেকে যে করে নৌকা যায় সে জিজ্ঞেস করে ওই ব্যাপারী বাড়ি কোথায়। তা বলতেছে আমাদের বাড়ি আগলঝাড়া মনকেড়ি গ্রাম, তো সাবধান থেকো। তো নানা চিন্তা করতেছে যে আমি সাবধান থাকবো কিসের জন্য। তো হঠাৎ করে দেখে গিয়ে একটা ঘোড়া ঘাস খেতেছে, নানা দিয়ে তাকাইতেছে বারবার আর ফোঁস করে আওয়াজ দিতেছে। তো নানা তার ফ্রেন্ড সামচু তাকে বলেছে, সামচু দেখ চৌধুরী বাড়ি ঘোড়া মনে ছুটে এসে। তো নানা তুই ঘুমা, আজ এটা পেছাল পারিস না। তো নানা আবার শয়তানি করে, সে ছোটকাল থেকে চালাচ্ছিল। তো শয়তানি করে সে যখন হাত 10 সামনে আসছে ঘোড়াটা, তখন ব্যাপারটা সে বুঝতে পারছে ঘোড়াটা ছায়া নেই। তখন বুঝতে পারে বলতেছে আরে ঘোড়া আয়। তো সে মজা দেখাইতেছে। আমি এটা আপনার নানা বললো? হ্যাঁ, নানা সাহসী ছোটকাল থেকে। ওকে। তো নৌকা যে খোঁচায় যে চই আছে, এক পথে গ্রাম ভাষা চই বলা হয় বাঁশের কঞ্চিকে, সেই চইটা ছিল আপনার 22 হাত আচ্ছা লম্বা। ঘোড়াটা সামনে আসে 1 হাত, সে চইটা হাতে নেয়। যখন চইটা তার হাতে 11 হাত আসছে আর ঘোড়াটা আসছে আপনার 9 হাত, তখন তো যখন ঘাস কারণে মাথা নিচু করছে তার কোমরে বাড়ি মারে ঘোড়াটা। যখন বাড়ি মারছে তখন ঘোড়াটা তাল গাছের উপরে উঠে গেছে। উঠে যাবার কিছুক্ষণ পর নানা আবার স্বাভাবিক অবস্থায় বসে গেছে। তো সে তখন ওই ঘোড়াটাকে আশেপাশে যারা ছিল আপনার নানার বন্ধু বান্ধব বা সাথের এরা কি দেখেছে? প্রথম জন দেখছে শামসু নানা। আচ্ছা। তো তারপরে আবার ওই তাল গাছ থেকে আবার কালো ষাঁড় গরু হয়ে নামছে একটা। নামার পর তো নানার সব বন্ধু ডাক দিয়ে দেখছে ওই দেখ। তো তাদের মধ্যে 3 জন ভীতু ছিল। তো নানা বন্ধু আছে, ভাই তুমি আমার বাবা লাগো, দরকার পড়লে আমাকে নৌকা ছেড়ে দাও, তারপর এখানে থাকবো না। তো নানা চিন্তা করতেছে যে এখানে যদি থাকি হয়তো বা ঘুমিয়ে পড়তে পারি, তো আমাদের নৌকা সব ডুবাই দিবে। নানা চিন্তা করে আসলো, নৌকাটা ছেড়ে পাশের ঘাটে গেল। তো জিজ্ঞেস করলো যে পাশে যে মাঝি নৌকা ছিল যে আপনারা ওখানে কি করলেন? তো ভাই এই ঘটনা কোনো তো শ্মশান ঘাট ছিল, আপনি জানেন না? না ভাই, আচ্ছা এই ঘটনা ছিল একটা। ওকে ওকে ওকে। দুটো ঘটনাই শুনলাম, দুটো ঘটনাই হচ্ছে আপনার আসলে আপনি শুনেছেন আপনার নানার কাছ থেকে। সো আমাদের কিছু প্রশ্ন ছিল আমাদের, হয়তো যেহেতু আপনি শুনেছেন সেই প্রশ্নগুলোর সদুত্তর আপনার কাছ থেকে পাবো কিনা তো আমরা নিশ্চিত নই। ঠিক আছে, এরপরে আর কোনো ঘটনা কি আছে আপনার? আমার নিজের লাইফে একটা শুনি, সেই ঘটনাটা কি ছিল? সে ঘটনা ছিল এটা 2011 সালের ঘটনা, রিসেন্টলি ঘটনা। তখনকার দিন আমি মুগদাপাড়া থাকি, যখন মান্ডা শিফট হই। মান্ডাতে শিফট হন আপনারা? মুগদাপাড়া থেকে মান্ডাতে যান? জি। ওকে। তখন সে বাড়িটা মান্ডা খালের ওপার ছিল। ওকে। তো বাড়িটা ছিল একতলা, 2টা বাড়ি একসাথে অ্যাডজাস্ট ছিল, কেচি গেট ছিল 2টার মুখোমুখি। তো ওই বাড়িতে যে আমি নতুন একটা ফ্রেন্ড পাই, তো সে আমার স্কুলে হায়দার স্কুলে পড়ে। তো তার সাথে আমি প্রায় পড়াশোনা শেষ করে রাত 10টা দিয়ে কথা বলে আড্ডা মারতে বসতাম ছাদে। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা মজা কথা বলতাম। হঠাৎ করে আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড যোগ হলো, নাম আলামিন। ওই এলাকায় স্থানীয় ছিলেন, ওটা ছিল মলাইগুলি। তো ওই ফ্রেন্ডে বলতেছে হাসতেছে, বলতেছে তোমাদের বাড়িটা তো অনেক খারাপ বাড়ি। আমি কিসে বাড়ি? বুড়ির বাড়ি নামে একদমই চিনে। আমি তুমি কি মজা লেগেছো আমাদের সাথে? মানে আপনারা কি ওখানে ভাড়া গিয়েছেন? জি জি। ওকে। তো আমি কি ঘটনা কি, তোমাদের বাড়ির গেটের সময় মাঝে মাঝে দেখা যায় নতুন বসে যে এসে বসে থাকে কান্দে, রাতে শোনা যায় কান্দি আওয়াজ। আমি তো ভাই তুমি এটা আমার সাথে ফান করতেছো, কারণ আমি 1টা 2টার দিকে মাঝে মাঝে বের হই আমার নানার ওষুধের জন্য। কিছু তো চোখে পড়েনি? না, আমার কিছু চোখে পড়ে নাই। আর আমি 6 মাস ধরে থাকতেছি আমি, আর রাতে ঘুরে আমার অভ্যাস আছে। তো ওরা বলতেছে আমরা 2 ফ্রেন্ড হাসতেছি। তো আমার ফ্রেন্ডের বাবা মারা যায় কাননের, তো গ্রামে টাঙ্গাইল চলে যায়। তো বাড়িটা পুরো খালি, আবার ওই ফ্রেন্ডটাও আসে না। তারপর আমি বেসিক্যালি আপনারা দিয়ে একদিন ছাদে উঠি, ছাদে কি একটা ছায়া কিসের? ফলো করে ছাদে কেউ নেই, পিড়ি বৃষ্টিও পড়তেছে, মনে হয় হয়তো বা পাশের ছাদে কেউ হাঁটতেছে বা ভিজতেছে, তার ছায়া হবে। পাশে কোনো আপনাদের ছাদের আশেপাশে এমন বড় কোনো বিল্ডিং? হ্যাঁ আছে, 6তলা বিল্ডিং, 6তলা 4তলা 3তলা। সেখান থেকে তো কারো ছায়া এসে পড়তে পারে। তো আমাদের বাড়ি যে পাশে চারপাশে যে 8-9টা বাড়ি আছে, সব বাড়ি কেটে আমি চিনি ভালো করে। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, কাকা আমাদের বাড়িতে রাত্রে কেউ ছাদে উঠে? না, আমাদের বাড়িতে কেউ রাত্রে ছাদে উঠে না। এমন হয়তো বা কোনো কেউ উঠছিল, সে টের পায় নাই। তার একদিন রাত্রে 11টার দিকে উঠি আমি ছাদে ফোনে কথা বলার জন্য, তো দেখি আবার ছায়া।
দিন রাতে 11টার দিকে উঠি আমি ছাদে ফোনে কথা বলার জন্য। হুম হুম। তো দেখি আবার ছায়া। তো আমি আবার ট্রাই করতেছি এটা কি আমার ছায়া নেই, আমি হাত লাড়ে পাও লাড়ে না, আমার পরপর কয়েকদিন পরপর দেখতেছি। তো আমি আবার ছায়াটা কিসের ছিল? এটা মানুষের। মানুষেরই ছায়া। জি। ওকে। তো আমি সবাইকে শেয়ার করলাম, কেউ পরের দিন কি আপনি একই সময়ে উঠেছিলেন? না, অন্য একটা সময় distance গিয়েছেন? হয়েছে, ওকে। 2 ঘন্টা 2.5 ঘন্টা। হুম হুম তো হঠাৎ একদিন আমার নানার ওষুধ বাতের ব্যথা ওঠে, হুম হুম। তো তার জন্য ওষুধ আনতে যাবো রাত 1টা-1:30 বাজে। তো আমি চাবি নিয়ে গেটটা খুলি, তো দেখি গেটের সামনে একটা ছায়া। ওই ছায়াটা আমি যে ছায়াটা দেখি সবসময়। আচ্ছা। দেখার পর আমি আবার চিন্তা করি এটা আমার ছায়া হতে পারে, আমি হাত লাগাই আবার, না এটা আমার ছায়া না। তো ছাদও তো কেউ নেই, হুম হুম। তো হয়তো বা দেখি একটা কুকুর। ওই কুকুর থেকে আমি একটু ভয়ে চাবিটা ফিক্কা মারি, আমার চাবিটা ফিক্কা মারি, কুকুর নাই হয়ে গেছে, জায়গায় ভেনিশ হয়ে গেছে। তো এটা দেখে আমি ভয় পেয়ে চিৎকার মারি, চিৎকার মারার পর সেন্সিলের অবস্থা হয়ে যায়। তখন আমার নানু আমাকে এসে ঝাড়ু দিয়ে পিটান মারে। নানু আবার কিছু জানতো, আমার নানু। হুম হুম। তো সে নানু আবার কি হয়েছে, আমি এই ঘটনা। তো আমার মামা হেরা আমার সাথে মজা করতে আসছে যে তুমি এটা হয়েছে। তো তারপর থেকে আমি বাড়িতে গেট দিয়ে ঢুকি না। রাত্রে যদি বাসায় আসি তাহলে আমার বাড়ির পিছন সাইডের জানলা টপকে ছাদে উঠে তারপর ঘরে যাই ভয়। ওকে। তো তার 1-1.5 মাস পরে আমার মামা ভিডিও প্রোগ্রাম করে বাসার টাওয়ারে। হুম হুম তো সে দেখলো রাত 3টার দিকে ওই গলি দিয়ে আসতেছে ভিডিও করে। হুম হুম। তো দেখে একটা পিস দিয়ে কুকুর, প্রথমে দেখে কুকুর, তো তাকে ডাক দেয় সাইফুল দাঁড়া। কুকুর ডাক দেয়? হ্যাঁ, কিন্তু ওই এরা কেউ মানে নেই। এটা কি, মানে আপনি যেটা বলছেন এটা কি সম্ভব কখনো, কুকুর ডাক দেয়? এটাই কথা যা শুনছে আমার কাছে, ডাক দেয় কিন্তু দেখ কিচ্ছু নেই। তো মামা বলছে কেউ মনে ডাক দেয়, তার আবার ওই এলাকায় তার বন্ধু বান্ধব ছিল অনেক, হুম হুম। বন্ধু বান্ধব মজা করতেছে। তো যখন পিছন সাইড ঘুরছে তখন তার গালের মধ্যে একটা থাপ্পড় পড়ে। আচ্ছা। তো থাপ্পড় পড়ার পর সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বাসায় এসে সবাইকে বলে। তো আমার নানা সিদ্ধান্ত নেই বাসাটা ছেড়ে দেবো আমরা। তো সিদ্ধান্ত নেই ওই বাড়িতে এলাকায় যারা মুরব্বী থাকে স্থানীয় তাদেরকে জিজ্ঞেস করে আমাদের এলাকায় এই ঘটনা ঘটছে। হ্যাঁ আছে, কিন্তু অনেক গভীর রাতে বের হয় এটি, কিন্তু কেউ ক্ষতি করে না, ভয় দেখায়। আর আমাদের আগেই বলছিলাম ভাই আমাদের বাসাটা একটা খালের সাথে মান্ডা, হুম হুম হুম। খালের সাথে জয়েন, যেহেতু ওই জায়গাটা অনেক খারাপ জায়গা। কেন খালের সাথে? তো খাল মানেই তো আর খারাপ না, না, খালের ওই সাথে তো খালটা অনেক যেতেই পারে। খারাপই, কারণ ওই ডাস্টবিন ময়লা অনেক অনেক কিছু আবজীবী আছে ওখানে, ঠিক আছে। তো এরপর থেকে ওই বাসাটা আমরা ছেড়ে দিই। আচ্ছা। আর এমন ঘটে আমাদের পাশের ম্যানেজার ছিল যে বাসা, তাদেরকে জিজ্ঞেস করি আমাদের বাড়িতে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আমরাও শুনি মাঝে মাঝে আমার ছেলেকে নাকি রাত 1টা-2টার দিকে ডাক দেয়, পারবে উপরে আসো, ছাদে আসো। কিন্তু আমার ছেলে কখনো যায় না, আমাকে বলে আম্মু আমাকে কে যেন ডাকে ছাদ থেকে। এটা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু তার ছেলে ক্লাস 3-তে পড়ে, তখন 3-র বাচ্চাকে কে রাখবে রাত 1টা-2টার দিকে? আর 1টা-2টার দিকে শোনা যায় যে পারবে ছাদে উঠো। ওকে, তার মানে এটাই ছিল আপনার, আর যেইটা আপনি নিজে মোটামুটি যেটার সাথে একটু জড়িত জি। ছিলেন। আর কোন স্টোরি কি আছে আপনার? হ্যাঁ, আমার নানার মার একটা ঘটনা আছে, সেটা হলো নানার যখন বড় ভাই হয় হুম হুম। তো তখন সে 7 বছর বয়সে মারা যায়। তো মারা যাওয়ার আগে তাকে মাকে বলে, মানে আপনার নানার মানে মায়ের প্রথম সন্তান? প্রথম সন্তান। ওকে। তো তখন সে মারা যাওয়ার আগে সে তার মাকে বলতেছে যে মা আমি তো মারা যাব, বাঁচবো না বেশি দিন, কিন্তু আমি মারা যাওয়ার পর তুমি কাঁদবা না। কিভাবে মারা গিয়েছিল? হঠাৎ। ওকে। তুমি কাঁদবা না, মারা যাওয়ার 3-4 দিন আগে বলতেছে তুমি কাঁদবা না, ভুলো এক ফোঁটা চোখের পানি ফেলবা না। হুম হুম। তো 3-4 দিন পর সে মারা যায়। মারা যাওয়ার পর সে আম্মা, আমার ছেলে বলে গেছে আমাকে একটা কথা, সে কাঁদে না। দেখে কি তার 2-3 দিন পর, মানে মারা যাওয়ার 2-3 দিন পর দেখে তার ছেলে তার সাথে হাঁটা চলা করতেছে, তার পিছিয়ে হাঁটতেছে, কিন্তু সে ভয় পায় না, সে কথা বলে মা করে ডাকে। অন্যরাও কি দেখতে পেত? অন্য দেখে পেত না, সে একে দেখতে পেত জিনিসটা। তো দেখতো তার, এমনকি পুষ্করণী বাড়ি যখন থালা বাসন নিয়ে যেত মাছতে, তখন দেখতো তার ছেলে ধুয়ে দিতেছে, তার ছেলে পানি এনে দিতেছে, সব কাজকাম করে দিতেছে। তো মার মন, ছেলে মারা গেছে, তারপরে বাচ্চা একটা আত্মার হিসাবে ঘোরাফেরা করতেছে। তো তার মা কেঁদে দেয়, কান্নাকাটি করে জিনিসটা দেখে। অনেক কান্নাকাটি করার পর 8-9 দিন আর দেখে না ছেলেটাকে, আর আসে না। তো হঠাৎ একদিন ঘুমানো অবস্থায় ফজর আয়োজন দিবে ভাব, এমন টাইমে দেখে যে তার ছেলেটা আসছে, ডাকতেছে মা আমি আসছি। তার মা জিজ্ঞেস করে কি তুই আসিস না কেন? মা আমি যখন আসি তোমাকে তো বললাম আগে তুমি কাঁদবা না, কাঁদলে আমার সাথে দেখা হবে না। আর তুমি যে এক ফোঁটা চোখের পানি ফেলছো তাতে একটা সমুদ্র হয়ে গেছে, আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে যায়, আর যেতে যেতে অনেক দেরি হয়, তার জন্য আমি আসতে পারি না। এটা অদ্ভুত ঘটনা ছিল। আচ্ছা আচ্ছা। ওকে রবিন ভাই, এই ছিল আপনার স্টোরি গুলা।
বেশ কয়েকটা ঘটনা আমরা শুনলাম, যেটার অধিকাংশই ছিল আপনার নানার কাছ থেকে শোনা ঘটনাগুলো, এবং আপনার নিজের সাথেও একটা ঘটনার কথা বললেন। এটার মধ্যে আমি আগেও বলেছি যে অনেক কিছু প্রশ্ন আমাদের ছিল, হয়তোবা সরাসরি তাদেরকে হলেই আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতাম। যাই হোক, আপনার স্টোরিটা আমরা শুনলাম, বাকিটা হচ্ছে আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা কতটুকু বিশ্বাস করবে, তারা কতটুকু সত্যতা খুঁজে পাবে, এটা সম্পূর্ণ তাদের উপরেই রয়েছে। কারণ আমার কিছু কিছু জায়গায় প্রশ্ন আছে যেটার উত্তর আমি পাইনি, বা আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় আদৌ সেটা সম্ভব কি সম্ভব না। কিন্তু আরো একটা কথা থাকে যে এই ঘটনাগুলো আসলে যাদের সঙ্গে ঘটে তারাই ওই মুহূর্তে এটা বলতে পারবে যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। অনেক ধন্যবাদ রবিন ভাই। আসলে চল আবিব আবিব ভাইয়ের কাছে যাই। আবিব ভাই কেমন আছেন? আপনি কোথায় থাকেন, কি করেন? আমি এই খিলগাঁও শাহজাহানপুর থাকি, ঢাকার, আর স্টুডেন্ট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে। ওকে, আপনি তো খুব স্মার্ট দেখতে বোঝা যাচ্ছে। আর আপনার নামটা খুব সুন্দর। অনেকেই হয়তো হাবিব ভাবতে পারে, তাই আমি হাবিবও স্পেশালি বলে বলছি অনেকে। যে আপনার নামটা হচ্ছে আবিব, রাইট? আচ্ছা, নামটা খুব সুন্দর। তো যাই হোক, আপনার জীবনে অনেক ধরনের কিছু এক্সপেরিয়েন্স আছে যেটা আসলে হওয়ার কথা না, সচরাচর সবার মধ্যে হয় না। তো এরকম কোন এক্সপেরিয়েন্স আপনার যেটা আছে, আপনি ডট টিমকে হয়তো বলেছেন, আমরা কি একটু জানতে পারি ঠিক কবে, কোথায়, কিভাবে প্রথমবারের মতন আপনি এই ধরনের অলৌকিক কিছু আর সামথিং প্যারানর্মাল আপনি কখন প্রথম এক্সপেরিয়েন্স করেন? এটা আসলে 2004 সালের দিকে ঘটনা। আচ্ছা। আমার ছোট ভাইকে নিয়ে। আচ্ছা, ওকে। তো তখন আমরা মুগদাতে থাকতাম, আচ্ছা, মুগদার 7 নম্বর গলিতে একটা বাসায়। ওই বাসাটা আর কি আমরা মানে এরকম পরিবেশটা ভালো ছিল না। আচ্ছা। একটা মানে বাসাটা অনেক গরম হয়ে থাকতো, পরে থমথম পরিবেশ, মানে খুব ভালো অবস্থা ছিল টপ না। ফ্লোরে ছিল নাকি? না না না, 4 তলায় ছিল বাসাটা। আর মানে building সেটা টা? এরকম মনে বিল্ডিংটা হওয়ার 6 তলা, কারণটা কি? মানে বলতে পারবো না। থমথমে কেন থাকতো? আশেপাশের মানে আশেপাশে গলিটাই নীরব গলি ছিল আর কি। আচ্ছা। আচ্ছা, একটু বদ্ধ। হুম। কিন্তু বাসাটা মানে একটু থমথমে থাকতো। অন্যান্য বিল্ডিং এর থেকে এটা একটু মানে থমথমে অবস্থা, গরম গরম থাকতো। এখন বাসাটার অপোজিটে একটা বাড়ি ছিল, মানে দোতলা বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে দেখা যেত বারান্দা দিয়ে। দোতলা বাড়ি, ওইটা আগে ছিল একটা কালী মন্দিরটা ভাঙার পরে ওইখানে বাড়ি করা হয়েছে। আচ্ছা, ওইটার উপরে আপনার ছাদের উপরে মাঝে মাঝে রাত্রেবেলা হঠাৎ আগুন জ্বলে উঠতো। আর একটা সাপ, এই কিংকোবরা সাপ আছে বিশাল বড়, মানে ফনা তুলে এই বাড়িতে একটা রাউন্ড দিত, মানে ছাদের উপরে। আচ্ছা। তারপর এটা কি আপনি দেখেছেন কখনো? না, এটা আমি দেখিনি, আমি বলতেছি। পরে আমার বড় মামা আমাদের সাথে থাকতেন। একদিন সে স্মোক করবে, তাই সে বারান্দায় গেল। সিগারেটটা মুখে নেওয়ার পরে যে আগুনটা জ্বালাতে যাবে, তখনই সে দেখলো যে ওই বিল্ডিং এ, ওই যে ওই অপোজিটে যে দোতলা বাড়িটায়, ওই যেখানে কালী মন্দিরের উপর যে তৈরি করা হইলো ভেঙে, ওই বিল্ডিংটার উপরে হঠাৎ করে আগুন ধরে উঠল, এবং ওই সাপটা ওই আগুনটাকে কেন্দ্র করে ফনা তুলে কয়েকটা রাউন্ড দিতেছে আর কি। আমার মামা এটা দেখার পরে মানে সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায়। পরে সকালবেলা তারা সে আপনাদের বাসার ছাদে দাঁড়িয়ে দেখেছে? না, মানে আমাদের বাসা তখন মানে 4 তলায় থাকতাম, পরে আমরা 3 তলায় শিফট করছিলাম আর কি। আচ্ছা। পরে ওইখান থেকে মানে বারান্দা থেকে মানে আচ্ছা, দোতলা- আপনাদের বাসার বারান্দা থেকে হ্যাঁ, সে ওখানে দেখেছে? দেখা যেত। তারপর সে দেখার পরে মানে সে বারান্দায় সেন্সলেস। পরে সকালবেলা আব্বু পরে আমরা এসে তাকে পানি টানি দিলাম। পরে উনি বললো যে এই ঘটনা। তারপরে মনে করেন যে আমার ভাইয়া, যে ছোট ভাই, সবার ছোট, সে বাসায় হইলো। এই হওয়ার পরে তাকে এটা কত সালের ঘটনা? 2004 সালের অক্টোবরের 10 তারিখ হয়েছে, আর নভেম্বরের 15 তারিখে সে মারা গেছে। তো হওয়ার পরে তাকে বাসায় আনা হইলো। এখন আমরা থাকতাম রাত্রেবেলা, যখন ঘুমাতাম এমনি আমরা দেরি করে শুতাম। তখন আমার 7 থেকে 8 বছর বয়স। বাসার মধ্যে যখন রাত্রে ঘুমানোর পর মশারি টাঙিয়ে ঘুমাতাম, আপনি রাত 1-2টার সময় মার্বেল পড়লে যেরকম একটা শব্দ হয়, টং 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 টং, এই শব্দটা কিন্তু ভাইয়া মানে রাত 1-2টা দিয়ে পিচ্চিটা কিন্তু কেউ খেলবে না যে উপর থেকে শব্দ হবে। এটা খালি মানে প্রত্যেক এই বিল্ডিং এর প্রত্যেকটা ইয়াতে এই শব্দটা হতো। আপনারা যে বিল্ডিং এ থাকেন? হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটে এই শব্দটা হতো। মনে হচ্ছে যে উপরের ফ্লোরে কেউ মার্বেল ফেলেছে, মার্বেল ফেলতেছে, যে টং 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 শব্দ। আচ্ছা। পরে একদিন আমি ঘুমাইতেছিলাম খাটে, আমরা সবাই মানে ছোট ছিলাম তো, আমার বড় ভাইয়া ছিল, আমরা সবাই একসাথে খাটে ঘুমাতাম। তখন মানে আমরা এই সাইড দিয়ে ঘুমানোর পরে খাটের যে অপোজিট ইয়াতে নামার জন্য মানে ঘরে মানে হাঁটা চলার জন্য একটু জায়গা থাকতো, মানে আমরা দেয়ালের সাথে মাথা দিয়ে ঘুমাতাম, যাতে ওইখান দিয়ে দরজা দেখা যায় ঘরে ঢুকার। তারপরে এখন রাত্রে ঘুমাইতেছি, এখন আমি ঘুমাইছি আমার আব্বুর সাথে, পরে আমার সাইডে ঘুমাইছে, মানে আমি ডান পাশে আমার আব্বু, তারপরে আমি, তারপর আমার বড় ভাইয়া, তারপর আমার আম্মু, তারপর তার সাইড দিয়ে আমার ছোট ভাইটা। তারপর ঘুমানোর পরে ঘুমাইছি, এখন রাত 1টা বাজে। তখন হঠাৎ করে মানে ওই যে একটা ওই টুং টুং মার্বেলের শব্দ পড়তেছে, আর আমার ঘুম আসতেছিল না।
পরে দেখলাম কি একটা পুরা গন্ধ নাকের মধ্যে ভেসে আসতেছে। পরে আমি খেয়াল করলাম, তাকালাম কি দরজা দিয়ে একটা বস্তু ঢুকলো, মানে কি জিনিস এটা আমি বলতে পারবো না, 2.5 থেকে 3.5 ফুট উচ্চতা হবে, মানে তার হোল বডিতে আপনার সজারুর মতো কাটা কাটা দেওয়া, মানে চোখ দুইটা লাল আর দাঁত দুইটা মানে ভ্যাম্পায়ারের মতো দাঁতের মতো আর কি, তার দাঁত দুইটা। আমি দেখার পরে আমি চিৎকার মারতে যাব, এরকম সময় আমার আব্বু আমার মুখটা চেপে ধরে রাখছে যাতে আমি চিৎকার না দিতে পারি। তারপরে আমি তো আর কোনো কথা বলি না, আমার আব্বু আমার চোখ বন্ধ করে মানে আমার মুখটা চেপে ধরে চোখ দুইটা মানে আরেক হাত দিয়ে চেপে ধরে রেখে দিছে চুপ করে, যাতে আমি কোনো চিৎকার আর না দেখতে পারি। এরপরে আমি আস্তে আস্তে ঘুমায় যাই। এরপরে এই 4-5 দিন পরের ঘটনা, আমার ভাই পরের দিন সকালবেলা পরের মানে দিন সকালবেলা জিজ্ঞেস করেননি আমি কিছু? আজ করছি, তারা কিছু বলে নাই আর কি, কারণ যদি ভয় পাই, আমি তো এমনি 7-8 বছর ছিল। আচ্ছা। তারপরে এর 4-5 দিন পরে আমার আব্বু আবার বাড়িতে চলে যায়, মানে একটু গ্রামে। তারপর আমার খালা আসে, উনি আর আমি আমার বড় ভাই আরেক পাশের রুমে ঘুমাইছি, আর আমার আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যে হয়েছে, সে এক রুমে ঘুমানোর পরে তখন ফজরের আজানটা ঠিক দেয়নি। ফজরের আজানের 10-15 মিনিট আগে আম্মু একটু ওয়াশরুমে গেল, মানে আমাদের আসার ওয়াশরুমে যাওয়ার আগে মানে আমাদের রুমে এসে আমাদের ডাকাডাকি করতে যে তোর ভাইয়ের কাছে থাক, মানে অনেকক্ষণ নাকি ডাকছে উনি, 5-6 মিনিটের মতো। আমরা উঠি নাই, গভীর ঘুমেছিলাম, উনি বলল। পরে উনি ওয়াশরুমে চলে গেল। পরে চলে যাওয়ার পরে ওয়াশরুম থেকে আসলো আজানের ঠিক 1-2 মিনিট পরে। আসার পরে সে যেটা দেখলো যে আমার ভাইয়ের মুখ মানে সব উল্টায় পুল্টা অবস্থা, মানে চেহারা মেহারা সব মানে চোখ মুখ উল্টায় অবস্থা, তার মুখ দিয়ে রক্ত পড়তেছে, রক্তের সাথে লাল বাইর হইতেছে, আর তার হাত পা নীল হয়ে গেছে। মানে ছোট সে একদম। একদম ছোট, 1 মাস 5 দিন, নভেম্বরের 15 তারিখের ঘটনা, মানে ভোররাত, মানে সে মারা যায়। তারপরে আমার আম্মু অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি অবস্থা। মানে এর আগে মানে সম্পূর্ণ সুস্থ ছিল তো, কোনো একদম ধরনের পুরো অসুস্থ সুস্থ, বা মানে তার কিছু? কোনো অসুবিধা কোনো প্রবলেম ছিল না, আচ্ছা। মানে পুরো সম্পূর্ণ স্বাভাবিক। তারপরে মনে করেন যে এখন ভোর 5:30, 5:30 এই টাইমে তো ডাক্তার পসিবল না থাকা কোনো চেম্বারে। পরে আমার খালা একজন ডাক্তারের বাসায় গিয়ে তাকে অনুরোধ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তাকে যখন দেখালো, ডাক্তার মানে বললো যে মানে সে কোনো খুঁজে পাচ্ছে না, হদিশ করতে পারছে না যে মানে আসলে কি হলো। সে মারা গেছে। মানে সে আধা ঘন্টার উপরে সে পর্যবেক্ষণ করলো। ডাক্তার এসে কি বলছে যে মারা গেছে already? তারপর সে চেক করলো, পালস দেখলো যে কাজ করতেছে না, পরে বললো ডেড, মারা গেছে। আমার খালা পরে গেল, আমাদের ওদিকে একজন ছিল ওই মুগদা বিশ্ব রোডের এখানে কানাল বাবা নামে এক ফকির ছিল, ফকির টাইপের লোক। আচ্ছা। এখন তার কাছে গেল, এখন সে আর তার ছেলে আসলো, মানে তাকে বলা হলো যে একটু দেখতে। তাকে আমার খালা অনেক অনুরোধ করে নিয়ে আসলো। তারপর মনে করেন যে সে ঘরে প্রবেশ করলো আর বললো বাসায় সমস্যা আছে, বাসায় কোনো প্রবলেম আছে, এই বাসায় সে করবে না। পরে সে তবু অনেক অনুরোধ করলো যে ঢুকলো। ঢুকার পরে বললো যে তার তো বাতাস লাগছে। আপনার ভাই? হ্যাঁ, তার তো বাতাস লাগছে, আর তার মাথাটা কিন্তু গরম ছিল। সে হাত দিয়ে মানে সে মাথা হাত দিচ্ছে, সাথে সাথে হাত ছড়ে ফেলছে। সে তার হোল বডি নীল হয়ে গেছে, হাত পা পুরা নীল, আর মুখ দিয়ে রক্ত লালা পড়তেছে, আর তার মাথা গরম। পরে সে বললো যে তার বাতাস লাগছে, বাতাসের মারা গেছে, আর কিছু বলেনি। এরপর সে চলে গেছে। আসলে কি ধরনের বাতাস লাগা বলতে তো বাতাস আসলে বলতে আমি গর্ত কোনো বদ্ধ ছিল, মানে বাতাস তো ঢুকার প্রশ্ন ওঠে না। আর আমি আপনাকে বলি, যখন বাচ্চা হয়, শিশু বাচ্চা হয়, তখন কিন্তু ঘরের দরজা জানলা অফ রাখে, এমনিতে off সরি রাখে, বলে নাকি হ্যাঁ, একটা বলে। right. কিন্তু এখানে তো বাতাস ঢুকার কোনো প্রশ্ন ওঠে না। আর ভোর রাতে তো আমার না, আসলে ওই যে বাতাস লাগছে বলতে রেহান যেটা মনে হয় Exactly বোঝানো বাতাস হচ্ছে, বোঝায় না। বাতাস না, হ্যাঁ বাতাস মানে অশুভ কোনো কিছু হ্যাঁ, আর কি হ্যাঁ, একটা মানে প্রভাব অশুভ পড়েছে। চেয়ে বেশি আরো এক্সপ্লেইন করে বলি যে অনেক সময় গ্রামে গঞ্জে এই কথাটা আসছে কোথা থেকে, বাতাস যেমন আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না, এরকম অশরীরী কোনো কিছু যখন কারো গায়ে টাচ করে বা কারো ভেতরে ধারণ হবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ওটাকে আমরা অনেক সময় বলি বাতাস লাগা। Right. মানে ওইভাবে গ্রামের মানুষরা বানিয়ে নিয়েছে কথাটাকে যে এটাকেই বাতাস লাগা বলে। সেটাকেই বাতাস। তো আবিব ভাই, এরপর আরো তো বেশ কিছু ঘটনা আছে হ্যাঁ। আপনার। এরপরে আপনার যখন 2009 সালের দিকে ঘটনা, 9-10 দিকে, তখন মনে করেন আমরা এই ঘটনার পরে বাসাটা ছেড়ে দিই, আমার ভাই মারা যাওয়ার পরে আরাফাত। তারপর আমরা এর কিছুদিন পরে আমরা শাহজাহানপুরের একটা বাসায়, মানে এই শাহজাহানপুরে এসে পড়ছি। এখানে একটা বাসায়, এই উত্তর শাহজাহানপুর উত্তর ব্যাংকের গলিতে একটা বাসায় শিফট করি। এখন বাসাটার কিছু কথা বলিনি, বাসাটা নিচতলা, মানে তখন বাড়িটা কমপ্লিট হয়েছে 4 তলার মতো, মানে নিচতলায় তখন আর কি মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমরা নিচতলায় শিফট করলাম। আচ্ছা, শিফট করার পরে মানে পাশে কিন্তু মানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, মানে অ্যাপার্টমেন্টের 4 তলা কমপ্লিট ওই বাড়িটার। এখন মানে উপরটা হচ্ছে কাজ চলতেছে। তারপর আমরা ওই বাসায় থাকতাম। এখন বাসাটার হইলো কি, মানে বাসা স্বাভাবিক, কিন্তু একটা ঘর, মানে আমি আর আমার বড় ভাই একটা ঘরে শুইতাম। এখন ওই ঘরটার ভিতর মানে
অস্বাভাবিক কিছু মানে ইয়ে হইতো, যেমন ওই ঘরটা তুলনামূলক অন্যান্য ঘরের থেকে ঘরটা বেশি গরম থাকতো আর পুরা নিরিবিলি, মানে একটা নির্জন জায়গায় পড়ছে তো পরে এরকম নির্জন গরম- জায়গায় মানে মানে- ঘরটার আশেপাশে মানে আমি আপনাকে বলি আশেপাশে বলতে কি মানে ঘরটা পুরো এক কোনায় পড়ছে এক সাইড, আচ্ছা আচ্ছা। মানে আমাদের অন্যান্য ঘরের থেকে মানে পুরা পাশের জানালা বা আলাদা কিছু করা আর আছে? হুম? জানালা বা ঘরে কিছু? কিন্তু জানালা আছে, আচ্ছা। তো মানে এক পুরা আলাদা। হুম হুম, পরে মনে করেন যে ঘরটা আমাদের থাকি আমি আমার বড় ভাই। হুম হুম। এখন ঘরটার ভিতরে আমার ভাই খাটে মানে ঘুমায়, এখন খাটের পিছনে একটা থাই গ্লাসের জানালা আর তার সাথে যে ডান পাশে আরেকটা থাই গ্লাসের জানালা। আমি আমার ভাইয়ের সাথে ঘুমাই না, আমি নিচে ফ্লোরিং করি, মানে আমি ঘুমাইতে পারতাম না, গরম লাগতো প্রচুর। সে যখন ঘুমাইতো, ঘুমানোর আগে আমরা রাত্রেবেলা ওই জানালা লাগিয়ে তারপর পর্দাটা ভালো করে টেনে দিতাম যাতে কোনো বাতাস টাতাস না আসতো। পরে সে ঘুমাতো খাটের মানে যে পিছনে যে মানে কাজ করা থাকে এই সোজাতে, আর আমি ঘুমাতাম ঠিক তার বিপরীতে, যাতে জানালাটা যে তার পিছনে যে খাটের যে জানালাটা ওইটা যাতে আমি দেখতে পারি, সরাসরি আমার মুখোমুখি থাকতো। সেদিনকে আমি লাগাইছি ভালো করে জানালা লাগানোর পরে পর্দা টর্দা সব আমি ওকে করছি, তা দেখলাম সব ঠিক আছে। ঘুমাইছি 11টার দিকে, পরে মনে করেন যে রাত্রে 2:30 3টা বা 3:30 এরকম টাইমে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখলাম কি মানে ঘরের ভিতরে মানে সমুদ্রের পারে কক্সবাজারে যেরকম আপনার দেখছি একটা বাতাস আসে না, অনেক বাতাস, এরকম মানে বাতাস বওয়া শুরু করলো। দেখলাম যে আমার যে ভাইয়ের পিছনে যে জানালাটা ওইটা পুরো অর্ধেক খোলা আর পর্দা অর্ধেক সরানো। পরে আমি বললাম কি ব্যাপার, এখান দিয়ে তো পর্দা খোলার কথা না, আর যদি খুলেও সাপোজ মনে করো আমার ভাই খুলে তো বাতাস তো সমুদ্রের মতো আসার কথা না, কারণ সামনে একটা কনস্ট্রাকশনের বাড়ি 4 তলা কমপ্লিট, আমার কাছে নিচতলা। তো পরে এখন হঠাৎ করে দেখলাম কি মানে ভাবতে ভাবতে আমি হঠাৎ জানলার দিকে চোখ পড়ার পরে দেখলাম 1 ফুটের মতো একটা বিড়ালের মতো নাকি অ্যামিবার মতো একটা বস্তু কালো রঙের আমার ভাইয়ের উপরে লাফ দেওয়ার পরে এখন আমার ভাই চিৎকার করলো, মানে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলে সে গভীর ঘুমন্ত অবস্থায় থাকলে মানুষ যে একটু চিৎকার করে না, গঙ্গানির মতন। হ্যাঁ গঙ্গানির মতো একটু শব্দ, সে এরকম করলো। আর আমি সাথে সাথে তার দিকে মানে বললাম ভাইয়া ওইটা কি, মানে এরকম করার পরে মানে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়েছিলাম, শুয়ে থেকে অর্ধেক বসা, পা দুটা মানে বিছানার সাথে, আমি তার দিকে খালি নোটিশ করলাম ভাই এটা কি, সাথে দেখার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সকালবেলা যখন জ্ঞান ফিরলো আমি সুস্থ না, আমি খালি তাকায় দেখতে পারতেছি, কথা বলতে পারতেছি না, হাঁটা চলা প্রায় বন্ধ। তারপরে মনে করেন যে আমার হাসপাতালে শিফট করলো, তারপরে 3-4 দিন পরে আমি পুরো ঠিক হলাম। ঠিক হওয়ার পরে মানে আমি তো হাসপাতালে ছিলাম জানতাম না, পরে এর ঠিক মানে করেন যে 2 দিন পরের ঘটনা, আমাদের বাসায় যে কনস্ট্রাকশনের যে কাজ চলতেছিল ওই বিল্ডিং এর যে একজন যে কন্ট্রাক্টর যে বলে যে নির্মাণ শ্রমিকদের যে হেড থাকে, সে আপনার এই গভীর রাত্রি 2:30-3টার দিকে নাকি সে টয়লেটে যাইতেছিল, বাথরুমের সামনে সে নাকি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তার মুখ দিয়ে রক্ত বেরোতেছিল, আর মানে বাথরুমের সামনে সে নিচে ওই মারা যায়, তার লাশ পাওয়া যায়। আর তারপর আমি মনে করেন যে হাসপাতাল থেকে আসার পরে আমি আর ওই ঘরে ঘুমাইতাম না, আম্মুর সাথে ঘুমাতাম। তারপরে এর 10-12 দিন পরে আমার ভাইয়াকে স্বপ্ন দেখাইলো যে মানে একটা সুইসাইডের ড্রিম আমার ভাইয়ের স্বপ্নে দেখলো যে এখানে একজন সুইসাইড করছে। আমার ভাইকে বললো তোরা এই বাসায় থাকিস না, মানে এই রুমটা আপনারা যে বাসায় থাকেন সেই বাসায়? এই আচ্ছা, নতুন আপনি গল্পটা বলে যাচ্ছেন, বাট আমি কিছু ব্যাপার আছে যেটা আমার জানতে বলেন। ইচ্ছে করেছে, বাট আমি জানতে পারছি না আপনার কথা থেকে। বলেন। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি পরের দিন সকালে যখন আপনার ভাইয়ের গায়ে জিনিসটা ঝাঁপ দিল, পরের দিন সকালে আপনার ভাইয়ের রিয়াকশনটা কি ছিল? আপনার আমার ভাইয়ের কি ভাইয়ের অবস্থা reaction আমি ছিল? তো মানে ঠিক আমার সেন্স মানে আমি দেখতে পাচ্ছি, পরেও কি আপনি শোনেননি যে সে কি, মানে তার আমি কি কথা হয়েছিল? বলতে পারতেছি না। তারপর মনে করেন যে হাঁটা চলা আমার মানে না, ঘটনাটা কি এমন ছিল যে আপনার ভাইয়ের শরীরে ঝাঁপ দিয়েছে কোনো কিছু একটা, সেটা আসলে আপনার শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আপনার সেটা ভাই আপনি টেরই পায়নি? দেখেছেন, আপনার ভাই টেরই পায়নি? আমার ভাই খালি যে ঘুমের মধ্যে একটা গঙ্গানির মতো শব্দ হইলো, এটাই মানে আই থিঙ্ক এটাই খুব সম্ভবত রেহান ঘটেছে এখানে, মানে আমার মানে মনে যা হয় দেখার উনি দেখেছেন, উনি দেখেছে, But ওনার মানে আমার ভাই- ভাই কোনো ফিল করেনি। এক্স্যাক্টলি ওটাই জানতে Exactly, আমরা চাচ্ছিলাম। ওইটাই জানতে যাচ্ছিলাম। কিন্তু আমার ভাইয়ের উপরে যে লাভটা দিল না, লাভ দেওয়ার পরে মানে সেই জিনিসটা গায়ে। আচ্ছা, তারপর কি হলো? আপনি যেই ঘটনাটা বলছেন তারপর মনে করেন যে হাসপাতাল থেকে মানে আসলাম, তো তারপরে যে 10-12 দিন পরে ওই যে আমার ভাইকে স্বপ্নে দেখাইলো যে এই বাসায় একজন এই রুমটার ভিতরে একজন সুইসাইড করছে, তোরা কেউ থাকিস না, মানে সুইসাইডের যে একটা কাহিনী মানে পুরা যে গলায় ফাঁসটা দিছে এরকম সব কিভাবে সুইসাইডটা হ্যাঁ, করেছে সেটা দেখিয়েছে সেটা পুরো স্বপ্নে। দেখানোর পরে একজন বললো যে স্বপ্নে তোরা এই বাসায় থাকিস না, তোদের সমস্যা হবে, তোরা এই বাসাটা ছেড়ে দে। আচ্ছা, এরপরে আমরা আর কি বাসাটা ছেড়ে দিই। বেশ কিছু প্রশ্ন আসলে থেকে যায় ঘটনাটাতে। তুই যেটা করলি একটু আগে, আরেকটা প্রশ্ন আসছে আমার মাথায়, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন আপনার ওই বাসাটা নিচতলায় থাকতেন, রাইট? তো নিচতলাটা মাত্র তৈরি হয়েছে, পরে আপনারা উঠেছেন, উপরের তালাগুলো এখনো হওয়া বাকি। তাহলে আপনারা যদি প্রথম ভাড়াটিয়া হন, তাহলে সুইসাইড কে করেছিল ওই বাসায়?
না না না, বাড়িওয়ালার মানে সে হজে চলে যাওয়ার পরে তার নাকি একটা ছেলে ছিল, তারা নাকি নিচতলায় থাকতো, 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, 2 তলায় বাড়িওয়ালার থাকতো। আচ্ছা মানে বাড়িটা হয়েছে কিন্তু 3-4 বছর হয়েছে, মানে আচ্ছা, এখন আচ্ছা, মানে আচ্ছা। অর্ধেক মানে ভেঙেছিল, বুঝেন নাই? মানে সে মানে হজে চলে যাওয়ার পর না পুরোপুরি বানানো হয়নি, হ্যাঁ, মানে মানে অর্ধেক অর্ধেক বানানো করে বানানো অবস্থায় হয়েছে ছিল আর কি, পুরোপুরি কমপ্লিট পরে হয়নি। যে বাড়িওয়ালা হজ থেকে আসার পরে মানে পুরো কমপ্লিট করছে সে আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ঘটনাটার ব্যাপারটা হচ্ছে আপনার যে এই গল্পগুলো আপনি বললেন প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর, কিন্তু শুধুমাত্র আপনার জন্য। কারণ কি, ব্যাপারটাতে অন্য কারো ইনভলভমেন্ট খুব কম। যেমন আপনার ভাই একেবারেই টের পায়নি যে তার সাথে কি হয়েছিল। এর আরেকটা ঘটনা আছে, হ্যাঁ। এরপরে থেকেই মানে এর কিছুদিন পর থেকে মনে হয় আমার ভাই যখন ইন্টারে উঠছে তখন মনে হয় সে 9-10-এ, তারপরে মানে সে আস্তে আস্তে তার মানে আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। মানে সে একটু খিটখিটা স্বভাবের, কারোর সাথে তেমন কথা বলে না, মানে একদম জিম মেরা থাকে। আর তার সমস্যা হলো মেন, সে যদি এইসব বিষয় যদি এসব মানে প্যারানরমাল কোনো কিছু যদি তার সামনে উপস্থিত হয়, তার ঘাড়ের পিছনে একটা রক ফুলা যায়। আচ্ছা, মানে এই কাহিনীটা বুঝলাম না। সে প্যারানরমাল কিসের মধ্যে পড়েছে, আপনারা এটা বুঝলেন কিভাবে? সে কি কোনো কিছু প্যারানরমাল কোনো কিছুর সামনে সে পড়েছে? যখন হোস্টেলে থাকতো, হুম। মানে যখন কলেজে পড়তো, তখন তারা মানে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা রুম ভাড়া নেয়। এখন তাদের সাথে আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনছিলাম, তার রুমটা ভাড়া নেওয়ার পরে তাদের সাথে একটা আউট স্টুডেন্ট ছিল, মানে সে নাকি ওইখানে একটা উত্তরা ক্যাডেট মাদ্রাসা আছে ওইখানে পড়তো। এখন তারা 3 জন ছিল একই কলেজের, আর ওইটা ছিল আউট। এখন ছেলেটা নাকি একদিন রাতে মানে খাবারের সময় দেখলো যে মানে তারা লবণ ইয়া করতেছে। তারপর তারা তাদের নিজেদের রুমের থেকে রান্নাঘর প্রায় 20-25 ফুট দূরে হবে। পরে ওইখানে সে খাওয়ার ঘরতে তাকে বললো, দোস্ত লবণটা নিয়ে আয়, যা। পরে ছেলেটা নাকি এই ঘর থেকে বাইর হয়ে জানালা এই যে গেট দরজার এখানে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিছে, নাকি সে নাকি লবণটা নিয়ে আসে। এরকমই সে ফিল করতো। আর তারপরে যে যখন ছেলেটা ঘরে ঢুকতো তাদের ঘরে, তার আমার ভাইয়ের গাড়ির পিছনের রকটা খুলে যেত। তারা নাকি এরপরে নাকি কিছু বলেনি ছেলেকে, আর তারা এই 3 জন ফ্রেন্ড মিলে বাসাটা ছেড়ে দেয়। যাই হোক আবিব ভাই, আমরা তো আপনার কাছে বেশ কয়েকটা গল্প শুনলাম। তো বন্ধু, অনেকগুলা গল্পই আজকে শুনলাম, কিন্তু একটা গল্প বাদ রয়ে গেছে। কোনটা? তুই বলছিস একটা গল্প বলবি। না, আমি ইনফ্যাক্ট ওই যে সানোয়ার ভাইয়ের ঘটনা যখন চলছিল তখন সানোয়ার ভাইয়ের স্টোরিটা যখন শুনছিলাম তখন সেই গল্পটা বলছিলাম যে একটা ঘটনা তখন আমার মনে পড়ছে। তো শেষ দিকে এসে, আচ্ছা যাই হোক, সবাই আগে ধন্যবাদ জানাই দিই যে লাস্ট টাইম আমরা আবিব ভাইয়ের গল্পটা শুনলাম। তো এবার একটু আমার আসলে গল্প কি বলবো, আসলে গল্প নয়, এটা ছোট্ট একটা ঘটনা আর কি। যেটা হচ্ছে আমার নানা বাড়ি। আমার নানা বাড়ি হচ্ছে বিক্রমপুরের কোনো একটা থানাতে, সেটা আমি আর বলছি না। তো ওইখানে ঘটনাটা এমন হয়েছে যে ধর ওই এলাকাটায় মানে প্রচুর পুরনো জমিদার বাড়ি আছে। আচ্ছা, মানে হয়তো সব জমিদার বাড়ি না, কিন্তু ওই ধাঁচের বাড়ি, ওই ধাঁচের বাড়িঘর অনেক আছে। মোটামুটি একটা অবস্থাপন্ন জায়গা ছিল একটা সময়, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে নানার বাড়িটা, সেটা হচ্ছে একটা অনেক পুরনো একটা বাড়ি, মানে ওই আমলের একটা বাড়ি। তো ওনারা বংশ পরম্পরা এটা আর কি পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে ঘটনা হচ্ছে যে এত পুরনো বাড়ি যে কয়েকটা রুম ছিল, এর মধ্যে 2টা রুম হচ্ছে ব্যবহার হতো, আর 2টা রুম পরিত্যক্ত অবস্থায় ছিল। একটা হচ্ছে নিচে, আর উপরের একটা পরিত্যক্ত ছিল, আর নিচে একটা পরিত্যক্ত ছিল। নিচের এক রুমে এক নানা থাকতো। তো এখানের ঘটনাটা প্রথমে বলি। এটার ওই বিল্ডিং গুলোতে এমন কিছু থাকে যে ভেতরের দিকে মনে করো একটা এমন কুঠুরি বানানো থাকে, আগের দিনে ছিল, যেখানে অনেক হয়তো মানে দামি আসবাবপত্র, মানে বাসন কোসন, একটা সময় ওই স্বর্ণের জিনিস, এগুলা যেন লুকিয়ে রাখার জন্য একটা অনেকটা সিন্দুক বলতে পারি আর ওরকম একটা ইয়ে ছিল। ওখানে বাইরে থেকে কোনো কিছু ঢোকার মতো কোনো রাস্তা ছিল না, তোর একটাই দরজা ছিল, এইটা দিয়ে মানে যাওয়া। ছোট 4 কোণা একটা বক্সের মতো ছিল, কিন্তু এটার অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল ভেতরের দিকে। তো এইটাতে একটা ঘটনা হয়েছে কি, এটাতে একটা সাপ থাকতো। ওকে, বাস্তু সাপ টাইপ মানে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা কি তোরা বাসা সবাই জানতি যে এখানে থাকে? এটা আমরা সবাই জানতাম না, বিশেষ করে আমরা তখন জানতাম না, আমরা ভয় পাবো বলে বলা হয়নি, আমরা ছোট ছিলাম তখন। নানা নানি ওনারা জানতো যে এখানে একটা সাপ আছে, এবং আমার আম্মাও জানতো। তো ওই সাপটা হচ্ছে ওই ভেতরের দিকে থাকতো। ওই সাপটাকে সবসময় দেখা যেত না, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সাপটা মানে একদম ফুললি হোয়াইট একটা সাপ ছিল। তুই দেখেছিস নিজের চোখে? আমি নিজের চোখে দেখিনি, আমি ওনাদের কাছে শুনেছি। কারণ ফুললি হোয়াইট সাপ গুলা এমনি রেয়ার। এগুলা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে যেখানে মনে কর ওই জেনেটিক্স এর কিছু বিষয় আছে যেটার কারণে হোয়াইট সাপ মাঝে মাঝে হয়তো, কিন্তু সেটা খুব রেয়ার। এবং আমি শুনলামই এই প্রথম, আমি দেখবো কোথায়।
না, এই সাপটা আবার সবসময় দেখা যেত না। আচ্ছা। মানে মাসের কিছু নির্দিষ্ট সময়ে অমাবস্যা বা খুব মানে ভরা পূর্ণিমা, এই সময়গুলোতে এই সাপটা দেখতে পাওয়া যেত। আচ্ছা। কিন্তু এই সাপটা কখনো কারো ক্ষতি করেনি। এটা হচ্ছে নিচতলায় যে ঘটনাটা, আর উপরের তলায় হচ্ছে একটা রুম তো পরিত্যক্ত ছিল, আরেকটা রুমে আমার আরেক নানা থাকতো। তো ছোটবেলায় আমি আর আমার মামা প্রায় হচ্ছে অনেকটা সমবয়সী। আচ্ছা। তো ওখানে একদিন রাতের বেলা বাসায় আর কেউ ছিল না, দ্বিতীয় তলায় আমরা দুজন ঘুমাতে গিয়েছি। আচ্ছা। তো ওখানকার আগের দিনের সিঁড়িগুলো এমন ছিল, তোর এক একটা সিঁড়ি মানে অনেক অনেক উঁচু উঁচু সিঁড়ি। তো ওনাদের ছাদটা ছিল এমন মানে বট গাছ দিয়ে পুরাটা ঘেরা, কিছু জায়গা আবার ফাঁকা আছে, পরিত্যক্ত, তো বুঝতেই পারছিস কেমন। তো ওখান থেকে একদিন আমরা যখন রাতের বেলা ঘুমায় আছি, তো এটা একটা দরজা খুলে সিঁড়ি পার হয়ে তারপরে উঠতে হয়। সিঁড়িটা হচ্ছে ঘরের ভেতরে আর কি, একটা দরজা দিয়ে আটকানো। আচ্ছা। এই দরজাটার এখানে রাতের বেলা খুব সম্ভবত 12টা হবে, তো আমরা কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি। এটা হচ্ছে মনে করছে মানে নুপুরের যে শব্দ থাকে না, আচ্ছা, আচ্ছা, নুপুরের একটা শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু খুব হালকা হালকা, মনে হচ্ছে যে হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না। তখন আমি আর মামা খুব মানে কিউরিয়াস হয়ে গেলাম বিষয়টা নিয়ে। দেন আমরা উঠে দরজাটার কাছাকাছি আসলাম, আচ্ছা। সূক্ষ্মভাবে খেয়াল করলাম একটা শব্দ নিচ থেকে সিঁড়ির উপরের দিকে ছাদের দিকে গেলে যেরকম সাউন্ডটা আস্তে 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 মেলাবে, কিছু একটা জিনিস এই ঠিক সিঁড়ির ধাপে 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 যাচ্ছে, এবং শব্দটাও ধীরে ধীরে একটু তোরা দুজনই শুনতে পাচ্ছিস? দূরে যাচ্ছে, আমরা দুজন শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। তখন মানে আমার মামা আবার একটু আমার চেয়ে বেশি মাত্রায় কিউরিয়াস ছিল, তো উনি বললো যে চল দেখি। আমি একটু ভয় পাচ্ছিলাম যদিও, কিন্তু মামার সাহসের কারণে আমার নিজেরও একটা সাহস চলে আসলো। তারপরে একটা ছোট একটা টর্চ লাইট ছিল, তো ছোট টর্চ লাইটটা খুলে আমরা দরজাটা খুললাম। তখন ওই সিঁড়ির অবস্থাগুলো এমন ছিল, তুই দেখলে ওইটাও ভয় পাওয়ার মতো, আগের দিনের কনস্ট্রাকশন। তো ওখানে ধীরে ধীরে আমরা উঠলাম সিঁড়ি পর্যন্ত। ঠিক সিঁড়ির উপরে উঠে দুই পাশে দুইটা সাইড গেছে, দুই পাশে দুইটা দরজা আছে, একটা দিয়ে হচ্ছে ছাদের এই পাশ, আর একটা হচ্ছে এই পাশ। তো এই পাশটাতে হচ্ছে আমরা সাউন্ডটা পাচ্ছি, যেখানে বট গাছের অনেক ছড়াছড়ি আছে, এই পাশে আমরা সাউন্ড পাচ্ছি। তো খুব ধীরে ধীরে প্রথমে পেছন দিকে দেখলাম এই দিক দিয়ে ফাঁকা আছে, এই পাশটা বট গাছটা যেই দিকে আছে এই পাশে দেখলাম যে সাউন্ডটা আসলে কোথায় হচ্ছে। প্রথমে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমরা এদিক সেদিক লাইট মারছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে বট গাছটা যেখানে হয়েছে একটা ঝোপঝাড়ের মতো হয়ে গেছিল উপরে, মানে বট গাছ একসাথে গজায় যায় না, অনেকগুলো একসাথে হয়ে গেলে ঝোপঝাড়ের মতো হয়ে যায়। ঠিক ওই ঝোপঝাড়ের ভেতরে আমরা কিছু একটা খেয়াল করছি, হঠাৎ করে লাইটের আবছা আলোটা ওইখানে পড়ছে। আচ্ছা। যে কিছু একটা ওখানে আছে, কোনো একটা নড়চড়, মানে হঠাৎ করে লাইটটা আলোটা যখন ঘুরাচ্ছি কিছু একটা মনে হয় দেখতে পেলাম। তারপরে আরো ভালো করে দেখার জন্য লাইটটা স্পষ্ট মারলাম যখন, আর জিনিসটা দেখতে পাইনি। বাট কিছু একটা নড়াচড়া এখানে করেছে, একদম মানে লাইটটা যখন নড়েছে, হঠাৎ করে লাইটের আলো ঘুরানোর সময় কিছু একটা এই জঙ্গলটার মধ্যে আছে, একদম স্পষ্ট বোঝা গেছে, এবং আচ্ছা আলোটা পড়লেও বেশ ভালো রকম বুঝতে পারছিলাম যে এখানে আছে। যখন একদম লাইটের ফোকাসটা ওখানে মারলাম, তখন আর কিছু পাইনি। তখন আর ওইখানে যাওয়ার মতো সাহস হয় না আমাদের। আমরা নিচে চলে আসছি, আবার ঘুমিয়ে পড়ছি দরজা টরজা লাগিয়ে। ঠিক কিছুক্ষণ পর, 10 থেকে 15 মিনিট পর, আবার এই জায়গাটার মধ্যে ওই নুপুরের ওই শব্দ, কিন্তু এরপরে আর যাওয়ার সাহস হয়নি, এরপরে আর আমরা যাই নাই ওখানে, সাহস না হওয়াটাই বেটার। এবং এর পরবর্তীতে মানে এটা আমার নানা নানি ওদেরকে যখন বলা হয়েছিল যে ওনারা এই জিনিসগুলা বেশ কয়েকবার ফেস করেছে, কিন্তু ওনারা বিষয়গুলা প্রকাশ করে নাই, এবং ওনারা খুব মানে স্ট্রিক্টলি না করে দিয়েছে রাতের বেলা কোনো অবস্থাতেই যেন ছাদের এই দরজা খোলা না হয় এবং ছাদে যাওয়া না হয়, স্ট্রিক্টলি না করে দিয়েছে। আসলে কিছু ঘটনাই থাকে এরকম যেগুলোর ব্যাখ্যা খুঁজতে যাওয়াও ঠিক মনে করেন না, স্পেশালি সিনিয়ররা। হয়তো আমাদের বয়সী ছেলেপেলেরা অনেক সময় ওভার কিউরিওসিটি থেকে যায় সেখানে, বাট আমি দেখেছি গ্রামে অনেক জায়গায় এই জিনিসটা আছে যে কিছু কিছু জায়গাকে বা কিছু কিছু অবস্থানকে তারা সেভাবেই রেখে আজীবন মেনে যায়। রাইট,
মানে ওটা ঘাটাতে যায় না। আর দেয়ার আর সামথিং আমার নানা নানির একটা বিলিফ ছিল কি যে ওখানে যেহেতু এটা আমাদেরকে কোনো ক্ষতি করছে না, আমরা কেন so আমরা interfere কেন করবো? ইন্টারফেয়ার করতে যাচ্ছি। রাইট, এই দৃষ্টিভঙ্গি এই অনেকেরই থাকে। দৃষ্টিভঙ্গি থেকে ওনারা আর মানে এটা নিয়ে ঘাটানোর জন্য একদম স্ট্রিক্টলি এটাতে ব্যান্ড করা। আসলে আমরা তো অলৌকিক বলতেই অনেক সময় অপবিত্র বুঝি, সব সময় তা নাও হতে পারে। রাইট, সেটাই। তো যাই হোক, এই হচ্ছে ঘটনাটা ছিল। এবার চল, অনেক সময় হয়ে গেছে এবং আজকের মতো সবাইকে নিয়ে উঠে যাই নাকি? রাইট, সামনের পর্বে আবার কোন একটা হন্টেড প্লেসে মানে আমরা দুজন আরো বেশ কিছু নতুন অতিথি নিয়ে আছি। সেটাই, দোয়া করেন সবাই। আমাদের তো পাহাড়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যেতে পারি কিনা। এবং সেই সঙ্গে এটা একটু জানিয়ে রাখি, আমরা একটু হন্টেড প্লেসও আপনাদের কাছে চাই। রাইট, যে বাংলাদেশের কোন প্রান্তে কোথায় আনাচে কানাচে কি ধরনের হন্টেড প্লেস আপনার জানা আছে প্লিজ। এবং কারোর সাথে যদি গোপন ভাবে কোনো ঘটনা ঘটতে থাকে যে আপনার ঘরের ভিতরেই একটা জায়গা আছে, আপনি হয়তো কাউকে বলছেন না, সেই ক্ষেত্রে বেনামেও আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কোন একদিন আমি আর রেহান অপ্রত্যাশিত ভাবে দেখবেন হাজির হয়ে গেছি সেই হন্টেড প্লেসে। আজকের মতো বিদায়। বিদায়। সময় একেবারে শেষ প্রান্তে, ডর শেষ হয়ে যাবে, কিন্তু ডরের রেশ থেকে যাচ্ছে যারা এতক্ষণ ডর শুনেছেন তাদের মনে। শীতের এই রাতে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের জীবনে শুভ এবং অশুভ মিলিয়ে এই যে কিছু অনুভূতি, সেটা কিন্তু নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা বিশ্বাস করি পুরো দুনিয়াতে অসংখ্য মিরাকল ঘটনা আছে, এবং শুধু মিরাকল নয়, এই অতিভৌতিক ঘটনাগুলো আমাদের জীবনে ওতপ্রোত এবং বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি। একজন বন্ধু যখন এই অতিভৌতিক ঘটনা বলেন, সেটা আপনার জীবনে ঘটে না বলেই আপনার কাছে কখনো কখনো বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু একই ধরনের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যে বা যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এই ঘটনাটি তার এবং তাদের জীবনে কতখানি সত্য। নিরাপদে থাকুন, সেফ থাকুন, সবসময় এই প্রার্থনা। আর ডরে যে কাজটি আমরা করি, গভীর রাতে গিয়ে কোন একটি হন্টেড প্লেসে বসে সেই অনুষ্ঠানের যে ধারণ, সেই কাজটি আপনারা কখনোই কৌতূহলবশত বন্ধুদের সাথে নিয়ে কোনোদিন করবেন না। শেষ করছি আজকে। কিবরিয়া, সুমন, রেহান এবং লোমানের পক্ষ থেকে শুভরাত্রি।